এরকম এই তো হয় প্রতি মাসে $600-700। $600 মানে টাকায় বলে অঙ্ক প্রায় 60-70 হাজার টাকার মতো আসে আর কি, বাংলাদেশের টাকা। হ্যাঁ, বিয়ে করছেন? বিয়ে করিনি। তা বাড়িতে কি আছে? বাড়িতে মা আছেন, আমি আর মা থাকি। ওর নাম মা। না, রান্না করার জন্য লোকজন আছে। খাওয়া দাওয়া কি পছন্দ করেন, আমিষ না নিরামিষ? আমি সবই খাই। না পছন্দ তো হ্যাঁ, আমি মাছ ভাত পছন্দ করি। বাংলাদেশে তো মাছ পাত, হ্যাঁ, মাছ তো প্রচুর, রাইট। প্রচুর মাছ হয়। আর তবে একটা মাছ পাওয়া যায় না। কোন মাছ? টাকা মাছ পাবেন, পাওয়া যায়। সেটা আগে পাওয়া যেত একদম গাছের মতো। এটা টাকি মাছ না? টাকা টাকা, আচ্ছা আচ্ছা। টাকি আর টাকা, আচ্ছা আচ্ছা। টাকি তো না, এটা দেখিনি নাই। শরীরের থেকে টাকা মাছটা দেখতে কেমন? একদম গাছের মতো। আপনার মাকে বলবেন আচ্ছা। এটা ভৈরব টৈরব, আমরা যখন মরণ ছিলাম, হ্যাঁ হ্যাঁ। এই তো আপনাদের ইয়ে কি জায়গা জমি আছে? জায়গা জমি আছে কতখানি? এই তো আছে সব মিলে এখনো কত 6-7 বিঘা। 7 বিঘা। এর মধ্যে আমি এবার বিক্রি করে ফেলছি 3 বিঘা। কি কেলিয়া? এগুলো অনেক কাহিনী আছে। একটা চরের আন্দোলন, চরের ভূমিহীনদের জন্য বাড়ি 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 দালান? হ্যাঁ, দালান। কত? 3 তলা। এটা আবার বাড়ি মাফিয়ারা উঠে নিস তো। আমরা একটা আন্দোলন করছিলাম, একটা চরের মানে জেলের সম্প্রদায়ের। আপনার দীক্ষা মনে হয় তো বাংলাদেশের সবাই এরকম। আমি যখন আসতাম তখন এরকম তেল তুলে গেছে। আপনি তো এখনো তেল তেলে আছে। আরে ওষুধ 7 বার, হ্যাঁ, 7 বার, গত 1.5 বছর 15 বছরে 7 বার আর বার বাংলাদেশ সে এই তো হইলো আমার ইয়া। আমি যাই। হ্যাঁ না, আমাদের বাড়ি পল্লব, একটু কথা আলাপ গল্প করি। হ্যাঁ আপনারা করেন, আপনারা গল্প করার পরে আমি তো গল্পের লেগে রেখে গেলাম। আসছি আপনার কাছে কারণ বাংলাদেশ, হ্যাঁ জানি বাংলাদেশ আপনার প্রাণের জায়গা। শোনেন, বাংলাদেশে আমাদের বাড়ি তো কুমিল্লা করলাম, হ্যাঁ, কিন্তু আমার বাবা তারা 3 ভাই, যেটা মতো বাবা আর কাকা। আচ্ছা। বাবা এক সময় মেট্রিক পাস করে যেন ওই এলাকাতে, ওই বিস্তীর্ণ এলাকাতে আর প্রথম মেট্রিক। বাবা ওই সময় তো বাবার খুব সুনাম ছিল। তখন মেট্রিক পাস করে আশপাশে 10 গ্রাম থেকে লোকজন দেখতে আসতো। আর তো কইলাম তো দেখতে আসতো। তারপরে বাবা চাকরি নিয়ে অন্য চাকরি, এক লোকে 3টা চাকরি করতো। আচ্ছা। একটা হলো মাস্টারি, একটা হলো দারোগা, আর একটা হলো পোস্টাল সুপার, 20 টাকা তখন পোস্টাল সুপারিনটেন্ডেন্ট। পোস্টাল সবই বেতনে 20 টাকা। তো উনি তখন কি কোনটাতে জয়েন করলেন, কোন ডিপার্টমেন্টে? শুনেন, আমরা শুনতে পাই। হ্যাঁ তাই একটা তো জানি। আচ্ছা। তখন আমার দাদু ছিল, দাদু সন্তান একখানি বাড়িটা আপনি জমি, ওই খান্নাল ডুবে জমিদাররা নিচে কীরকম, উনি তো লেখাপড়া করেন, তখন তো লেখাপড়া তো দাদু শুনছি পরে গল্প 7-5 না 7-5 14 দেয়াল ওভার 12 টাকা দেওয়া অনেক কঠিন, অত স্লোগানি করি
নিলামি করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এই তো দাদু যাই হোক কোনো রকমের তারা নিলাম হয়ে গেছে। দাদুর আর কোনো জমি ছিল না, তবে নিলাম হয়ে গেছে এক আচ্ছা। কানি বাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বাবা তো ইয়ে করলো, নানা এইসব চাকরি করতে হবে। আমার এমন একটা চাকরি করছিল যেটাতে ঘুষ ঘুষ আছে। আচ্ছা, ঘুষ আছে, উপরি পাওনা আছে, হ্যাঁ হ্যাঁ এই চাকরি পাইয়া আমার পরিকল্পনা এবং তখন মামন কিনে গেলেন পার্টির অফিসে বড় বাবু পাটের অফিস। পাটের আচ্ছা ডেবিট কোম্পানি আচ্ছা আচ্ছা, ইয়া ওটা ফিনান্স। আর্থিং ডেবিট এইসব কোম্পানি টোম্পানি পাটের কোম্পানি। এখন পাটের ব্যবসাটা একটু কমছে, কমছে, কম, খুবই কম, কিন্তু তখন খুব কম ডেবিট কোম্পানি। আর এই বাবা ডেবিট কোম্পানি জয়েন করলেন, এখন রেডিও কোম্পানি রেলি, ডেবিটের পর রেলি তো কিছুদিন করলেন, এরপরে যে ওইরা প্রচুর টাকা রোজগার করলেন। আমাদের বাড়িটা হলো বাবা রোজগারের ফলে 6.5 কানি, 1 কানি বাড়ি। বাবা জমি কিনলেন 66 কানি, আচ্ছা, 66 কানি তখন। অনেক জায়গায়। আর ধান তো প্রচুর, তবে ইন্ডিয়ান নাম শুনতে পারতাম না। আপনার বাবা, এটা এটা কারণটা কি? কইতো তো এটা তো হিন্দুস্তান, ইট ইজ নট হিন্দুস্তান। হ্যাঁ, এখানে অনেক আর মুসলমানদের সঙ্গে আমার কার সঙ্গে? মুসলমানদের সঙ্গে আমরা আচ্ছা, আচ্ছা। প্রোগ্রাম তার লোক ভালো লাগে। আচ্ছা, বাবা যে চাকরি পেল, চাকরি পেয়ে জয়েন করলো মোহন সিং, হ্যাঁ, মোহন সিং সর্দার। আচ্ছা। আমার জন্ম মোহন সিং ও, কালীবাড়ি। আচ্ছা আচ্ছা, জন্মের পরে, হ্যাঁ। আমার জন্মের পরে 250 ইলিশ মাছ বিক্রি করছে। এই সময় বিশাল ব্যাপার। হ্যাঁ, আর ওই ভবানীপুর, হুম, রামগোপালপুর, হ্যাঁ, মুক্তাগাছা, ওই জমিদারের লাইন, ওই বেলটা তো হ্যাঁ, এই বেলটাতে তো আমি হ্যাঁ, প্রণাম সকালবেলায় গেছি। আচ্ছা, তারপরে কিছুদিন পর সেখান থেকে ট্রান্সফার হয়ে আমরা এলাম 18 বাড়িতে খালগোলা নামে একটা জায়গা। 18 বাড়ি। আচ্ছা, এটা ময়মনসিংহে? হ্যাঁ, মহসিন, আপনি মহসিন নাম না? আমি ময়মনসিংহ গেছি, শহরে গেছি, নেত্রকোনা গেছি। নেত্রকোনা তো গরিব হ্যাঁ, পত্রিকা। কিন্তু ভিতরে বিষয় আর ইয়াটা মহসিন এরিয়াটা হচ্ছে কি, আপনি তো ঢাকার থেকে যাবেন ভৈরব, হ্যাঁ। ভৈরব থেকে কালিকা প্রসাদ, হ্যাঁ। কুল্লার চর, সরার চর, মানিকখালী, তারপর মনে আছে আপনার। গটিয়াটা, যশোদলপুর, হ্যাঁ, কিশোরগঞ্জ, নীলগঞ্জ, হ্যাঁ হ্যাঁ, মুসুরি, নান্দাইল রোড, 18 বাড়ি। হ্যাঁ, তারপরে হলো সোহাগী, ঈশ্বরগঞ্জ, গরিপুর। গরিপুর থেকে, সব মনে আছে। গরিপুর থেকে ট্রেনে নেত্রকোনা, আবার গরিপুর থেকে বাংলাদেশের দিকটা শম্ভুগঞ্জ হয়ে মহানসিং, আবার মহানসিং থেকে এই যে টাঙ্গাইল হয়ে আবার ঢাকা। হ্যাঁ, শোনা এইসব ইয়েতে বাহ। ভর্তি করছি। আমি আপনি প্রচুর ট্রাভেল করছেন, তো মনে হয়েছে হ্যাঁ অনেক ট্রাভেল করছেন। ট্রাভেল তো করতেই যে বাংলাদেশ তখন ট্রাভেল করতো না, আরও ট্রাভেল করার ইচ্ছে ছিল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, শেষ করতে পারবো না, খুব কষ্ট হয়ে আইছি, আইতে বাধ্য হয়েছে। কারণ তখন তো মা বলতো যে না, আমরা বাড়ি অ্যাক্সিডেন্ট করে পাঠাইছি কত সালে এটা? 64 ঢাকা ইন্ডাস্ট্রিতে আইনি, বাবা মারা গেলেন এক বছর আগে। যাই হোক, এই হলো বাংলাদেশে 64-এ আপনারা এখানে আসলেন 64-এ এক বাড়ির এক্সচেঞ্জ করে? এক্সচেঞ্জ করে আমরা প্রথম আগে মধুর জানজুরি নামে একটা জায়গা, ওই আচ্ছা, প্রদীপ মজুমদার দেয়, হ্যাঁ হ্যাঁ, প্রদীপ মজুমদার আমার আত্মীয়, হ্যাঁ, বলছে প্রদীপ আজকে বৌদি বলছে সকালে নাস্তার সময় আত্মীয় আপনার হয়, ভাই মামা তো না কেমন আত্মীয় হয়। এই টিঙ্কু এনার বাবা, ওনার ডাক্তার, এই টিঙ্কুর ভাইরা কিন্তু একজন জুয়েল, আচ্ছা, টিঙ্কু এরা কিন্তু ছাত্র স্কুলের ছিল, হ্যাঁ, ওই ইয়েটা পাইছে আর কি। খুব ভালো আচ্ছা, রেজাল্ট। যাই হোক,
এরা এরাও আছে বাংলাদেশে। প্রথমে সবাই খুব কষ্ট করতো, আমি খুব কষ্ট করছি না খাই না খাই। এরপরে কোনো রকমে এখানে এ করতে করতে করি ভালো ইয়ে এক একজন এক এক রকম ভালো ইয়ে করতে। তো এরপরে ময়মনসিং খালগড়া বাজার পর্যন্ত ক্লাস 3 পর্যন্ত ওরা 4 উঠটা ইয়ার খালগড়া ছিলাম, বাবা চাকরি শেষ। বাবা করিমপুর, সেখানে করিমপুর 4-5 আমাদের গ্রামে আমার বাড়ির লোক স্কুল 5 পর্যন্ত। এরপরে 6-8টা পড়লাম মুরাদনগরে 6-7-8 কইরা বাবা আমার চাকরি দিল নান্দারিটো 18 বছর আগে। সেইখানে গেলাম, সেইখানে 1 বছর খানিক ছিলাম। তো নান্দারি রোড থেকে তো স্কুলগুলি খুব দূরে, মুসুলি স্কুলও দূরে, চণ্ডীবাসা স্কুলও দূরে। তারপরে আমি থাকতাম খামারে জমিদার 1 বছর ছিলাম। এরপর আবার আয় করলাম মুরাদনগরে, মুরাদনগর থেকেই। তখন কোন স্কুলে ভর্তি ছিলেন? আমি চণ্ডীবাসা নান্দাই নজরুল যে স্কুলে, নজরুল যে স্কুলে পড়তো, আমার খুব নাম নজরুল ইসলাম, নজরুল যে স্কুলে পড়তো, আমিও সবখানি একটু অনেক ছুঁয়ে দেখি। তারপরে ওখান থেকে কলেজে চলে আসলেন? তারপরে না মুরাদনগর এলাম, মুরাদনগর পাস করো, ভালোই পাস করো। তারপরে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম। ভিক্টোরিয়া কলেজের স্যাররা খুব ভালো ছিল। ওই স্যারদের কথা মনে আছে? কোন কোন স্যার ছিলেন আপনার টিচার? আহমদ আলী, মোবাশ্বের আলী তো খুব ভালো। দুরুল ইসলাম। তখন প্রিন্সিপাল ছিলেন? প্রিন্সিপাল ছিলেন ভালো। তবে ইংলিশ আর ইকোনমিক্স, আইদার ইংলিশ আর ইকোনমিক্স। ওই সময় থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আগে থেকে খুব বিখ্যাত কলেজ, পড়াশোনা খুব ভালো। বাবা মারা যাওয়ার পর পর আমি তো পুরী হয়ে গেলাম, আমি তার একবারে পড়ানো ও কষ্ট করে পড়াশোনা। বাবা মারা গেছে? বাবা তো মারা গেছেন, আমি তো টাকা নিয়ে 63-তে। 1 বছর আগে তো এটি হয়ে গেল। তো ফলে টাকা পয়সার খুবই অভাব, বহুদিন না খাওয়ার ইয়ে ছিল না। তো পেট খালি রাখতাম না আর কি, মুড়ি ডাল মুড় খাইয়া। এটা বাংলাদেশে এইখানে মানে এখানে আসার পরে? তো এখানে তো আসলেন 64-তে। এইখানে 64-তে আসা, 68-তে চাকরি পেলাম প্রগতি স্কুলে, মাস্টার হইলাম। আর প্রগতি স্কুল, আর রাত্রে পত্রিকা চাকরি। কোন পত্রিকাতে তখন ছিলেন? সবগুলি পত্রিকা তৈরি, এখানে কোনো পত্রিকা বাদ নেই, সব পত্রিকা। আর ভূপেন্দ্র আমার বন্ধু, ধনী সংবাদ, আমরাই বানাইছি। আমার এখানে 2জন বন্ধু, একজন কল্যাণগত চক্রবর্তী কবি, এবং উনি ভালো সংবাদ সমাচার। ওই তো আপনি দৈনিক সংবাদে লিখতেন? দৈনিক সংবাদে আমরা কারিগর তৈরি করেছেন, ওখানে লিখতেন। আর কোন কোন পত্রিকা লিখতেন তখন? কোনটা নাম কন্যা পত্রিকা আমি সব জানি না তো। দৈনিক সংবাদ, তারপরে সমাচার, ত্রিপুরা দর্পণ, স্পন্দন, সব কিছু। তো এগুলোতে আপনি কি লিখতেন? মানে আপনি তো মানে ফিচার লিখতেন নাকি না লিটারেচার? কোনটা? ফিচার লিটারেচার আমরা এখানে অরুণাভ সরকার কবি আসছিল। বাংলাদেশ আমরা তো তারপরে কি পত্রিকা সেটা? বাংলাদেশের যুদ্ধের সাহায্য করো। এটার নাম ছিল কি? ওই যে সন্দীপ থেকে ধলেশ্বরী, এটা তো আমার, এটা আপনার পত্রিকা? হ্যাঁ, তাই তো। সন্দীপ থেকে ধলেশ্বরী তো আমাদের, আমার আর সত্যি।
আচ্ছা সন্দীপ থেকে তো শুটিং পুরনো পত্রিকাটা আরেকটা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, ওই ইয়া। এটা কি তখন যুদ্ধের সময়? হ্যাঁ, 71-এ যুদ্ধের সময়। যুদ্ধের সময় আমরা হেড করতাম। আচ্ছা যুদ্ধের সময়। তো ওই ওর নেবো, হ্যাঁ তো পত্রিকা বাই করবো, হয়তো ইয়াতে থাকতো, তো কইলো আর কি যে আপনারা কী বিষয়ে। আর আমরা কইলাম, আমি আর সত্য বললাম যে আমাদের কোনো বিষয় নেই, আমরা সব বিষয় জানি। কারণ এখানে কেউ হেডিং, কেউ সাব হেডিং, নিউজের, কেউ ফিচার, কেউ স্পট স্টোরি, উপসম্পাদকীয়, সম্পাদকীয়, সম্পাদকীয়, হ্যাঁ। এইসব নানান টান বিভিন্ন ভাগ আছে তো, একজন একটা লেগে একজন আমরা সব দিই। আচ্ছা আচ্ছা আমরা যখন যেটা তো আচ্ছা বাহ। তো দিনের বেলা স্কুলে জব করতে আর রাতের বেলা পত্রিকা অফিসে? স্কুলের জবটা ছিল সকালবেলা, সকালবেলা, আর দুপুরে পত্রিকা অফিসে? দুপুরে তো সকালবেলা ইয়ারপিটা আইয়া হ্যাঁ। টান পেরা খাইয়া ঘুমায়। হ্যাঁ আচ্ছা তারপরে চাকরিরা এগুলো তো স্থায়ী চাকরি, আর আচ্ছা। এখানে পত্রিকা অফিসে এটা ফ্রিল্যান্স না, একটা? পত্রিকা অফিসগুলি বাংলাদেশের মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেতনটার জন্য কি একটু চা নিয়ে এসে বলবে, একটু চা খাই। থ্যাংক ইউ। আপনি খাবেন না? হ্যাঁ দিচ্ছি। আমার তো শঙ্কর, আমরা আপনার কবিতা লেখার শুরুটা কখন থেকে? আপনি কখন থেকে কবিতা লিখতেন? আমি বাংলাদেশ থাকি, বাংলাদেশ থাকতে? এটা কি স্কুল লাইফে না কলেজে? স্কুলের থেকে লিখি, আচ্ছা। আর কলেজ লাইফ থেকে তো ইয়াদের সংবাদে ছাপাই দিত। আচ্ছা রনির দ্বারা ঘুরতে শোনেন, রণেশ দাশগুপ্ত খুব বিখ্যাত সাংবাদিক। আরে রনির দা শোনেন, প্রতি রোববারে আড্ডা মারতাম। রনির দা, সন্তোষ গুপ্ত নিউ দিল্লি, হ্যাঁ। বদরুর রহমান চৌধুরী, মতিয়া চৌধুরী হাত, হ্যাঁ হ্যাঁ right. তারপরে আব্দুর রহিম আজাদ, আমরা একটু মনে করে দেবো। এখানে রাখেন। আব্দুর রহিম আজাদ, গোলাম সারোয়ার, মনোয়ার হোসেন, আর কতজনের নাম ছিল না? সবাই খুব বিখ্যাত, আপনার বন্ধু সবাই। প্রতিদিন ভোরবেলা উঠটা রোববারে ইউনিভার্সিটি থেকে উঠটা ইয়া করে টিফিন করে সোজা হাঁটা মারতাম, অথবা বাসে উঠতে বংশা, অহম তো বংশা, তখন আপনি কোন হলে থাকতেন? হলে থাকতেন? যখন জগন্নাথ হলে ছিলেন? আচ্ছা হ্যাঁ। আচ্ছা রাইট। তো ওই তখন থেকে শুরু লেখালেখি। তার মানে সিরিয়াস লেখালেখি আপনার ওই ইউনিভার্সিটি? সিরিয়াস লেখালেখি আমি আমার Please. ওই সব লেখালেখি তখন সব লেখালেখি লিখলেই তো সাপোর্ট। হ্যাঁ তো অ্যাকচুয়ালি সিরিয়াস লেখালেখি কী সেই জিনিসটা আমি বুঝলাম না, তা না। অ্যাকচুয়ালি সিরিয়াস লেখালেখি শুরু হয় আমার ত্রিপুরা এসে আগরতলা 64 থেকে। আচ্ছা মানে ওকে, তার মানে তখন আপনি চিন্তা করলেন যে লেখালেখিটা করবেন, এরকম একটা একবারে আর লেখালেখি করুন ছোটোবেলার থেকে আচ্ছা। 1 তখন মনে আছে কি ধরনের ছড়া বা কবিতা লিখছেন? আছে, কিছু মনে নেই, আচ্ছা, মনে নেই, আচ্ছা। ছাপা। তো আপনি সংবাদে তো সাহিত্যবাদ আপনার কবিতা ছাপা হয়েছে, আপনি বিভিন্ন জায়গায়, তো এছাড়া কবিতা ছাপা হয়নি, গল্প ছাপা, গল্প ছাপা হয়েছে। অমীমাংসিত, কি নাম ছিল গল্পের? অমীমাংসিত অমীমাংসিত। গল্পটা তখন সাহিত্য সম্পাদক কে ছিলেন সংবাদে? সম্ভবত রমেশ কথা ওনারা ছিলেন। আচ্ছা কে শুভ রহমান ছিল, শুভ রহমান, আচ্ছা। গোলাম মুস্তফা, নিয়ামত হোসেন, আচ্ছা আচ্ছা এরা অনেক সিনিয়র। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওই সময় তো আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি ওনারা সবাই তো রমেশ দাশগুপ্ত থেকে শুরু করে সবাই, ওনারা আপনার একটু সিনিয়র বোধ হয় না রমেশ দা? রনেরা সিনিয়র মানে হ্যাঁ। সন্তোষ দা কি আপনার বন্ধুস্থানীয় না? উনি না না senior? সবাই senior। আচ্ছা। এরা আমাদের খুব ভালো। মতিয়া চৌধুরী তো ওই সময় ছিল, এক সময় ছিল স্টুডেন্ট লাইফে অগ্নিকন্যা, রাস্তার অগ্নিকন্যা। মতিয়া চৌধুরীর সঙ্গে আমি নিজেদের সঙ্গে মিশতাম নিজেদের সঙ্গে মিশতেন না? না। আমি- কেন, মানে ইচ্ছে করতো না নাকি এক ধরনের না, জড়তা আমার- কাজ করতো? আমার একটা আই মে বি ডিলাইন, হয়তো হয়ে গেছে,
আমি পেশার দরকার নেই, আমার পড়াশোনার আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এই শঙ্কদা কবিদের তো অনেক বান্ধবী থাকে, মানে ওই সময় আপনার না, তখন তো আর আমি কবি, তখন তো সাংঘাতিক কবিতা লেখন, কবিতা বই, হ্যাঁ। ওই প্রেয়সীটি ওষুধ কথা চিন্তা করতে পারি। আচ্ছা আচ্ছা, সেই প্রেয়সী প্রকৃতি, প্রকৃতি ছিল, প্রকৃতি দিয়ে প্রকৃতি আছে। শঙ্করদার এইখানে যখন চলে আসলেন তো অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়েছে, তারপরে আপনি তখন আপনার কোন কোন সালে আপনার লেখালেখি আপনি সিরিয়াস ভাবে নিয়েছেন, যেমন হচ্ছে না এখন লেখালেখি করবো 64 আসার পর থেকে? আরও তো বন্ধু দুজন, হ্যাঁ কল্যাণবুদ্ধ চক্রবর্তী, কল্যাণবুদ্ধ চক্রবর্তী, লোক প্রথম, ওকে। এবং ওনার উপরে ইয়ে করি আস্তে আস্তে তারপর দেশ, কলকাতার দেশ পত্রিকা, ডেভেলপ বাহ, আমাদেরও হুম। আমরাও পড়াশোনা করি তাতে করে রাজ্যিক এই সাহিত্য, সাহিত্য, হ্যাঁ সাংবাদিকতা, যখন যে স্টোরির খবর পেতাম দেখুন, হুম। আমার তো একটা টেস্ট। আচ্ছা আচ্ছা, ওই প্রেস, হ্যাঁ প্রেসেরটা আমি শুনেছি, প্রেসটা কি আছে এখনো? তো এটা বন্ধ হয়ে গেল কেন, কারণ কি? অর্থনৈতিক সংকট। প্রেসের নাম ছিল কি? পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি, বাহ সুন্দর নাম, খুবই সুন্দর নাম। আমার সব কিছুই সুন্দর। তাতে অবশ্যই শঙ্কদা, শঙ্খ পল্লবাদিত্য, এর নাম পাণ্ডুলিপি। বাংলাদেশের ইয়ের সময় যে পত্রিকাটা বাইর করছিলাম সন্দীপ থেকে ধরেছি, এবং ইস্যুটা দেখলে এটা সন্দ্বীপ থেকে, হ্যাঁ সন্দ্বীপ থেকে ধলেশ্বরী, এটা তো এইখানে এসে করা হয় আগরতলা। এটা কত সালের দিকে? আর এটা তো যুদ্ধের সময় 71-এর সময়। 71-এ। আচ্ছা, এটা কতগুলি সংখ্যা বেরিয়েছিল? গোটা তো এগুলো তো এরপর তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, হ্যাঁ। তো ওই সময় এই পত্রিকার মাধ্যমে আমি জানি যে আপনার একটা বড় ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতায়। আপনারা কি করতেন সেটা, মানে এই পত্রিকার মধ্যে লেখা তো ছাপা হইতোই, মানে কি ধরনের সহযোগিতাটা কি লেভেলে ছিল? ওই লেখালেখি করা, হ্যাঁ। যে যা সাহায্য চাইতো তাই করতাম। ও আচ্ছা আচ্ছা, মানে কোনো যুদ্ধে ফান্ড রেজ করে 16 লক্ষ লোক আইলো করতেন না। কত? 16 লক্ষ লোক ছিল শরণার্থী। ত্রিপুরাতে লোক ছিল 16 লক্ষ, আর আইসে 16 লক্ষ। সুতরাং আমার মাস্টার মশাই, হ্যাঁ। তারপরে ধর না রনেনরা, সন্তোষরা, সবাই এখানে আসছে তখন? হ্যাঁ আইয়া, আচ্ছা, কেউ এখানে রয়েছে, কেউ কলকাতা গেছে, আচ্ছা। এখানে তো থাকতে হবে। হ্যাঁ। তো ওই যে পত্রিকার মাধ্যমে সন্দ্বীপ থেকে ধলেশ্বরী, এইসব পত্রিকাটা ওখানে মানে এই যুদ্ধের উপরে লেখালেখি, এগুলো ছিল? যুদ্ধের উপর না, ডাইরেক্টলি যুদ্ধের উপর আমরা লিখতে পারি না। আচ্ছা, হ্যাঁ। কারণ আমরা তো উইয়ার ইন্ডিয়ান, Right. ইন্ডিয়া তো তাহলে সাপোর্ট করে না। তাহলে কি লেখালেখি হতো? আমরা ইনডাইরেক্টলি গল্প টল্প নানানভাবে লিখতাম, এবং সেটা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে। ডেফিনেটলি ওয়াই Thank you. মুক্তিযুদ্ধ। আরে আমাদের সাপোর্ট হলো বাংলা ভাষা, হ্যাঁ, বাংলা সংস্কৃতি, বাঙালি জাতি, রাইট। বাঙালির স্বাধীনতা, এবং ওইটা ওইখান থেকে শুরু হয়েছিল, জন্মের থেকে শুরু হয়েছিল, স্টিল অনেক বড় বিষয়, মানে ওই সময় তো কি ভয়াবহ সময় গেছে যুদ্ধের সময়। আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, এবং উনি কিন্তু মেলা করে এসে ট্রেনিং নিচ্ছিলেন এই যে আগরতলায়, ট্রেনিং নিয়ে তারপরে বাংলাদেশে গিয়ে আবার যুদ্ধ করেছিলেন। তো বিভিন্ন ট্রেনিং ক্যাম্পগুলি হয়েছে। ট্রেনিং ছিল, হ্যাঁ, মেলা করে। আমরা ছোটবেলা থেকে ওই বেলালের ছোটো ভাইতে গিয়েও দিন আনা, এও ট্রেনিং নিতে চাইছিল বদল স্কুল। আচ্ছা, তো হে আইলো পরে হে তো আমার ওই বেলাল চৌধুরী সেদিন নিন তো দেবে, সেদিন নিন তো দেবে। তো হে আইলো পরে হে তো মুক্তিযুদ্ধ একটা কম্বল হতো, আমি এর গ্রুপ হে আইতো না, বদল স্কুল আইতো না, আমার একটু খান আইতো না, আইতো না।
গ্রুপের ভিতরে তখন 10-15 সাল এবার সময় গেছে। ভয়াবহ সময় আমার জীবনে। এটা আমার 19 নম্বর বাড়ি। কার বাড়ি? এটা হচ্ছে 19 নম্বর বাড়ি। ও, 19 নম্বর। আমি তো ভাড়া থাকতাম না। ও আচ্ছা আচ্ছা। এটার আগে একটা বাড়ি করছিলাম, এই প্রথম বাড়ি হলো। এই জায়গাটার নাম কি? এটার নাম রামনগর। রামনগর। রামনগর 6 আচ্ছা। 4 নম্বর। আচ্ছা, সংবাদের সাহিত্যের পাতাটা দেখে কি জানি নাম আসিল ওবায়দা আকাশ। মোবাইল। হ্যাঁ, আমার বন্ধু কবি। আমার বন্ধু, আমরা একই সময় 90 দশকে। খুব ভালো, হ্যাঁ। খুব ভালো হয়েছিল। উভয় রাখা ছিল, আরেকজন রিপোর্টার হয়েছিল। আচ্ছা, এটা কত সালে এসেছিল? পাইছিল 3-4 বছর, করোনার আগে হয়তো। তখন প্রবন্ধ ছিল। প্রবন্ধের মৃত্যুর আমার খুব না, খুব মানে প্রবুদ্ধ আমাদের খুব ভালো বন্ধু ছিল। আমার মৃত্যুটা আমাদের খুব আহত করতো। এরপরে অসুস্থ হলো। প্রচণ্ড কষ্টের ব্যাপার। এই প্রবুদ্ধর কাছে আপনার অনেক গল্প শুনতাম। প্রবুদ্ধ, সুন্দর কর, তারপরে আমাদের প্রদীপ মজুমদার, অশোকদের, ওদের কাছে অনেক গল্প শুনতাম আপনার। ওদের মাধ্যমে কিন্তু আপনার প্রথম কবিতা পড়ি এই প্রবুদ্ধদের মাধ্যমে। আমার খুব দুঃখজনক তার চলে যাওয়াটা। তা শুনেন, অনেক কিছুই করছিলাম, টেস্ট করছিলাম বিরাট। কিন্তু পাবলিকেশনও ছিল। পাবলিকেশনের নাম ছিল কি? পিলা। পিলাক। আচ্ছা, পিলাক শব্দটা আমার কীভাবে, এটা ধরেন পাণ্ডুলিপিটা খুবই পরিচিত শব্দ, বাট পিলাক শব্দটা কীভাবে আসলে আপনার মাথায়? যে আইলো আর একটু করে পিলাক আছে তো। আচ্ছা। পিলাক তখন ও আচ্ছা। হঠাৎ করে পিলাক। হ্যাঁ হ্যাঁ। ভালো একটু কত বছর ছিল প্রেসটা? সাধারণ কিছু 7-8 বছর তো অনেক। আর প্রেস করা তো খুবই এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। হ্যাঁ। 2টা মেশিন ছিল, 2টা মেশিন, একটা কাটিং মেশিন, বিরাট। হঠাৎ করে খুব নাম করবে। আর আমি আপনি অনেক বই করছিলেন। আপনি পীযূষ রাউতের প্রথম বই আপনি করেছিলেন। আমি হ্যাঁ এরকম জেনেছি। বিষণ্ণ উদ্যানের মেশিন, হ্যাঁ। পীযূষ রাউতের প্রথম বই আমি করেছি। তারপরে বিজিৎ ভট্টাচার্যের বই করেছি। প্রবুদ্ধর বইও তো করছিলেন। প্রবুদ্ধ সুন্দর করে, হ্যাঁ। অশোক দেবের বই বোধহয় খুব সুন্দর করছেন। না, অশোকের করেন নেই, প্রবুদ্ধর। হ্যাঁ। সমরজিতের করছি। ও, সমরজিৎ সিনহা। হ্যাঁ। এর পল্লব দিছে না, পল্লব আমার বই আরে এরপরে হইলো কি, মন খারাপ হইলো, টেস্টের বিক্রি হয়ে এলো, রাজা হয়েছে। শুধু ওই টেস্টটা বিক্রি করে, ওই জায়গাটা বিক্রি করে, ওই জায়গাটা কিনছি আর তারপর হ্যাঁ, এটা ঠিক। প্রেসটা থাকলে চার ভাই, বড় ভাই তো মারা গেল, তারপরে বড় ভাইয়ের ছেলে ফ্যামিলিটা টিকা হয়েছে। এখন আমার বাড়ি এটা। হ্যাঁ। আমার বড় ভাইয়ের ছেলে রেলওয়ে চাকরি করছে, রিটায়ার করছে আচ্ছা। কলকাতা থেকে। কলকাতা মানে হাওড়া, হাওড়া মুম্বাই তোলাতে ফ্ল্যাটে। আচ্ছা, যা করে ভালো আছে। হ্যাঁ, মোটামুটি ফ্ল্যাটের যাক। পেনশন পায় আর ইয়েও করে আরেকটা ঠিক যাক। আর এরপরে যে ছোটো ভাইটা, এটা এটার তো পড়াইছি আমি এনেছি। আচ্ছা, এখানে ত্রিপুরা ইউনিভার্সিটিতে? না না, কল্যাণী। কল্যাণী ইউনিভার্সিটিতে। এই কল্যাণীতে বোধ হয় ইয়েও ছিল, প্রবুদ্ধ সুন্দর পড়া তো কল্যাণীতে ছিল না? প্রবুদ্ধ পড়া যেত না, প্রবুদ্ধ তো কমপ্লিট করতে হবে না। প্রবুদ্ধ যাদব পড়বো না। তো শঙ্খদা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম রামনগর। রামনগর। আচ্ছা। 6 নম্বর গলি, 4 নম্বর রামনগর, 6 নম্বর রাস্তা, 4 নম্বর গলি। আচ্ছা, তো এখানে শুনছি বর্ডার খুব কাছে। বর্ডার তো আগরতলা সবটাই। তো শঙ্খদা, আমি একটু যে জানতে চাচ্ছিলাম যে ওই যে আপনি যখন এখানে আসলেন, এখানে 64-এ আসলেন, তারপরে আপনার লেখালেখি শুরু করলেন, মানে স্কুলে জব সকালবেলা, তারপরে দুপুরের পরে হচ্ছে আপনার পত্রিকা। জবটা কিন্তু পরীক্ষা দিয়ে হ্যাঁ, পরীক্ষা দিয়ে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে। আপনি তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে বিশাল ব্যাপার। ওই সময় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড অন্যরকম। আরে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু
বলতে চাই না, একটু ভালোই ছিল, খুব কষ্ট হয় আমার জন্য পড়াশোনা করা। অবশ্যই। শুধু পড়তে ইচ্ছে করে। আমি সংস্কৃত, বাংলা, হ্যাঁ, ইংরেজি, সংস্কৃত আপনি কথা বলতে পারেন, কথা বলতে পারি না, পড়তে পারেন? হ্যাঁ হয় না। বাহ। হ্যাঁ, তারপর আপনি সংস্কৃত, ইংলিশ এবং বাংলা তো অবশ্যই। না না হলে কি আমি এটা লিটারেরি স্টুডেন্ট। রাইট। তারপরে আই কুড রাইট, আই কুড রিড উর্দু also। বাহ বাহ। উর্দু, তারপরে 4টা ভাষার উপর আপনার দখল না আছে। না, দখল মানে অ্যাটলিস্ট কোনো ভাষার উপরেই দখল নেই, সবই একটু চলে গেছে। এই কথাটা একটু দখলদারি নেই, দখলদারিতে বিশ্বাসও করি না। আর দখলদারের দূরে 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 থাকেন, বুঝতে পারছি। তো ওই সময়ে প্লিজ একটু মুখে দেন। কম আপনি কথা বলতে ওই সময় আপনার এখানে কি কি লিটল ম্যাগ ছিল, বা আপনি সাহিত্য তো লিখতেন, হ্যাঁ পত্রিকাগুলোতে লিখতেন, সেটা হচ্ছে ফিচার আর্টিকেল, কিন্তু লিটল ম্যাগ বলতে খুব বিখ্যাত কিছু ছিল না। একটা বাড়ির গান্ধার, আচ্ছা কোলা হতো তারা এটা 64 সালের কথা, 64-65। 64 হ্যাঁ পরটায় আচ্ছা, তারপরে গান্ধার প্রথম লিটল ম্যাগ। এরপরে এরপরে কি নাম? এরপরে বিভিন্ন নাম দিয়ে এখন এরপরে হ্যাঁ। এটার লক্ষ্যগুলো হ্যাঁ ধর না, কলকাতায় তো ধর না পরিচয়, হুম বুদ্ধদেব বসু কবিতা, কবিতা। লক্ষ্যট কবিতাগুলা, হ্যাঁ হ্যাঁ। এইটা প্রচুর। তো আপনি তখন গান্ধারে লিখতেন, পরিচয় লিখতেন, গান্ধারে লিখতাম আমি, আপনি তাহলে কোনোটাতে নির্দিষ্টভাবে লিখতাম। আচ্ছা মানে লেখা হইলে হ্যাঁ লেখা চাইলে পরে তারা সাল উঠতে দিতে পারে। মানে লেখা আপনি দিতে চাইতেন না? আর আমি প্রচার লেখাটা আচ্ছা। আদৌ লেখাটা লেখা হয়েছে কিনা হ্যাঁ এটা চিন্তা করে করে এখন তাই, এখন তাই করি। আর এখন তো চোখের জন্য হ্যাঁ এখন তো পড়তেও পারি না, চোখের পাওয়ারও খুব আছে, লিখতেও পারি না একটু। আজকে তো একটু ভালোই লাগবে। না না, আমার খুব ভালো লাগছে শঙ্কর, আপনার গল্প তো শুনেছি, আপনার কবিতা পড়েছি, এবং ওই যে যেটা যে ইয়ে থেকে পড়লো, পৌনমী থেকে যে বইটি পড়লো, এই যে পল্লব আদিত্যের কবিতা। পৌর্ণমী একটা লিটল ম্যাগাজিন ছিল ব্রহ্মরা। আচ্ছা, ওটাতে আপনি লিখেছেন? আচ্ছা। পৌর্ণমী হ্যাঁ। আর নান্দিমুখ, নান্দিমুখ। স্বপন সেনগুপ্ত খুব বড়। ওগুলোতে আপনি লিখেছেন? ওইগুলিতেই বেশি লিখেছি। আচ্ছা। এবং প্রবেবলি পৌর্ণমী এবং নান্দিমুখে আই এম দি হায়েস্ট রাইটার, কন্ট্রিবিউটর। হায়েস্ট কন্ট্রিবিউটর, তাদের কন্ট্রিবিউটর। স্বপন তো অল্প বয়সে মারা গেল, পরিশ্রম করতে খুব। এবং এই যে গান্ধার নামে একটা পত্রিকা, আমি যখন 92-তে 1992 সালে চেন্নাইতে পড়াশোনা করতে যাই, তখন আমার মনে আছে যে কলকাতায় কফি হাউসে মানে একটা গ্রুপের সঙ্গে পরিচয় হয়েছিল, কবি সবাই, তার মধ্যে ছিল অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, 90 দশকের কবি। তারপরে তার একটা কবিতা বই বেরিয়েছে, মানে জল রঙের কবিতা, এরপরে আর অনেকগুলো বই বেরিয়েছে। তো ও আবার প্রথমদিন কাঞ্জিলালের খুব কাছাকাছি ছিল। হ্যাঁ, তো ওদের একটা গ্রুপ ছিল, মনে হচ্ছে যে সৌরভ পাণ্ডে বলে একটা ছেলে, সে তোমার এটার সম্বোধনা লিখতেন, ওটার নামও ছিল গান্ধা। এটা 1992 সালে কথা। তারপরে শোভন ভট্টাচার্য লিখতে, অয়ন বন্দ্যোপাধ্যায় লিখতে ওই সময় ওই পত্রিকাটি, ওদের সঙ্গে যুক্ত ছিল। তো আমি আবার কলকাতা থেকে মানে 2-3 দিন থেকে যেতাম এই মানে ওদের বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য চেন্নাই আসা যাওয়ার কথা। তো একটা বিষয় একটু জানতে চাই, যেটা হচ্ছে আপনি লেখালেখিতে একেবারে সিরিয়াস ছিলেন এবং লম্বা সময়। আপনার প্রথম বই বের হয় কত সময়? প্রথম বই বেরোতে ওই তো ওই 15 মিনিট যে বইটা, অল্প কিছুদিন আগে আমার প্রেস করতে করে, হ্যাঁ, ওটা ছোট্ট বই। ওই বইটার নাম ছিল ভালোবাসার মালাক্কা ও খাতা কিসমিস। ভালোবাসার মালাক্কা, ভালোবাসার মনাক্কা ও খাসা কিসমিস। ও খাসা কিসমিস। বইয়ের নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই ধরনের নামকরণের কারণে আমি নিজেই তো ইন্টারেস্টিং। কিরকম ইন্টারেস্টিং যদি একটু বলেন।
না, কবিতাগুলি ভালো, বইটা ভালো। না তা তো অবশ্যই, ওই যে of course, হ্যাঁ, এক লগে 4-5টা বই, ছোটো ছোটো বই পেয়েছিলাম, ওই প্রবুদ্ধ, আমি, হ্যাঁ। কমলজিৎ, আর কেটা দিল। এটা কি মানে ছোট বই কি কয় ফর্মা, এক ফর্মা 2 ফর্মা এরকমই বোধ হয়, 2 ফর্মার। ফর্মা টর্মা, 1 ফর্মা, 2 ফর্মা, 1.5 ফর্মা, হ্যাঁ। 2 ফর্মা না, 1 ফর্মা, 1.5 ফর্মা। আচ্ছা, তো এটা একটা সিরিজের মতো ছিল আপনার সমরজিৎ দার প্রবুদ্ধ। সিরিজ টিরিজের না, এমনি এমনি করছে। আচ্ছা, তো ওই বইটা ভালো। বইমেলা উপলক্ষে করছিলেন এটি কত সালের দিকে? বইমেলাও আরে শুনেন, আমি উপলক্ষ টক্ষ না, হ্যাঁ। কিন্তু প্রবুদ্ধ হইলো ওইটা। আচ্ছা, প্রবুদ্ধ কইছি করো ও, আমি আমার তো সবাই না, আচ্ছা, পল্লব বেরিয়ে গেল। পল্লব হইছে পল্লব ভট্টাচার্য 5 টাকা দেবো, কিরকম? এ দিল। ও বই দেয় নাই না। শঙ্কদা, তো এই যে আপনার লেখালেখি শুরুটা হচ্ছে সেই ঢাকার থেকে, ঢাকা ইউনিভার্সিটি যখন করতেন তখন, তার আগে স্কুলেও ছিলেন, বাট এখানে 64 থেকে আপনার লেখালেখি শুরু, কিন্তু আপনার বই বের হলো প্রায় 40-45 বছর পরে। এইটার কারণ কি? কারণ আমি বের করছি আপনি চান না বের করতে? কেন, এটি কোনো অভিমান বা অভিমান না, আসলে বা অলসতা, কোনটা? না না, আলস্য না, ঠিক না। তাহলে কি? আসলে থেকে আমি চাইছি যে এমন বই বাইরে, হ্যাঁ, যেটা ইয়েকে বৃহত্তর জনতাকে হিট করবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি করবো কিনা, কারণ ত্রিপুরা তো ছোটো জায়গা, তো হ্যাঁ, কলকাতা হলে আরও আগে হতো। কিন্তু এখানেও তো অনেকের বই বেরিয়েছে, অনেকে আছে লেখালেখি কয়েক বছর পরে বই না বেরিয়েছে। এরকম বই বাইছে, কিন্তু বই বাইছে সলিলদার বইটা বাইরে, জলের ভিতর, বুকের ভিতর, এটা আচ্ছা। মোটামুটি হিট করছে। জলের ভিতরে বুকের ভিতরে। জলের ভেতরে, বুকের ভিতরে না, জলের ভেতর, বুকের ভেতর, আচ্ছা, পূর্ণ। এটাই আগরতলাতে সব কিছু ভালো। কার বই এটা? সলিল কৃষ্ণদার বই। সলিল কৃষ্ণ। এইটা একটা কথা বেশ, মানে আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে আপনি নৈশব্দের শিকার হয়েছেন, অর্থাৎ আপনার কবিতা নিয়ে খুব বেশি কথাবার্তা সমকালে সমসাময়িক যারা লেখালেখি করতেন তারা বলতেন না, বলতে চান না, বিষয়টা কি তাই? তা এইগুলি আমি চিন্তা করি, আমরা তো আরও যদি না কইয়া থাকে তারা, কারণ আমি তো প্রচার করি। আরে আমি এটা বিশ্বাস করি, যদি এটা লেখা হয়ে যায়, এটা যদি কবিতা হয়ে থাকে, তাহলে এটা একদিন না একদিন প্রকাশিত হবে। বাহ, এটা অনেক বড় শক্তি। আমি এইভাবে ভাবতে পারাটা অনেক বড় শক্তি। আর কে কী করবো, আর অ্যাকচুয়ালি আমার কবিতা নিয়ে একজন একটা আলোচনা করতে পারে, কিন্তু আলোচনাটা আমি যা জানি এটা সবটা নাও করতে পারে। তা ঠিক। বলা তো সম্ভব। না, তা তো অবশ্যই। যেমন মানুষের আর একটা কথা, আমি বাড়ি থেকে বাইরে গেলাম না, বাড়ি গেলাম না, কুচবিহারের নামলাম, কুচবিহার থেকে হাঁটতে কুচবিহার থেকে হাঁটতে গেলাম কুন্ডিমের থেকে সোনাতলা থেকে সোনারপুর থেকে পড়ার সন্ধ্যা হয়ে গেল, আমি স্টপ দিলাম, সন্ধ্যা পরে আচ্ছা, কলকাতা কুচবিহার থেকে কলকাতা। তারপর স্টপ দিলাম, কিছুদিন খেলাম, টাকা হতো না, আর বিনা পয়সা হ্যাঁ, তারা সবাই বলে আমি তুলে দেবো, ঘুরে করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এরা কারা, তারা কারা, কারা? এরা ওই এলাকার এলাকায় লোকজন। এরপরে মুড়ি খাও, একটু ঘুমানোর জায়গা, স্কুল গাড়ি, এরপরে একটা পার্টি অফিসে বাড়িতে তারা পার্টি অফিস, কি পার্টি অফিস? এটা কমিউনিস্ট পার্টি অফিস না কংগ্রেসের? আইদার কমিউনিস্ট পার্টি ও
ফরওয়ার্ড ব্লক। যেহেতু তো কখনই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে বাড়িতে যাওয়া বলছি হ্যাঁ। আমি বললাম আমি ভয় লাগছে আমি তো অল্প আপনাকে আমার কয়েকদিন বিয়ে করছে করছে আমি উঠছি একটা বন্ধ দিয়েছি তারপর ওই বাড়িতে নিয়েছে ওর মা মুড়ি ভাজে মুড়ি বাড়িতে গিয়েছে ওখানে পড়েছে ওদের সঙ্গে না? আমি বাংলাদেশি না তো কোনো আচ্ছা আচ্ছা। তারপরে আমার একটু আমি সবটা মুড়ি খাইতে পারবো থেকে হ্যাঁ আস্তে আস্তে খাওয়া কাটা থেকে ভুটানি পান খায় হ্যাঁ তারপর পশ্চিম সাগর তারপরে পূর্ব সাগর হ্যাঁ হ্যাঁ। সেইখানে ছিল আবার ধরবো ছেলেরা দিল মানে কোন ছেলেরা দিল? ওই তো কবিতা লিখে ওনারা নাকি? না না এরা খুব তাহলে ওরা এরা ওইখানকার মাস্তান টাস্তান আচ্ছা আচ্ছা ওরা কি বললো? আমি কি সব জান্নাতের ন্যায় সবাই হ্যাঁ আমি পর্যটক ওইটা আর কি পর্যটক, হ্যাঁ। পর্যটক করলাম আর কি। এবং হেঁটে হেঁটে যাচ্ছেন, এটা তো ওনাদের জন্য বিস্ময়। ওইটা কুচবিহার থেকে হেঁটে হেঁটে তখন চলে আসছেন। তখন তারা বলে আমি বললাম হেঁটে কলকাতা যাবো হ্যাঁ সন্ধ্যার সময় আর যাই না এখানে শুয়ে থাকবো স্কুলের সামনে একটা আচ্ছা ওই জন্য আমি এখানে শুয়ে থাকবো না আমি এমনি করবো তারপর তারা একজনের বাড়িতে নিয়ে রাখছে। খোয়াইলো আর একটু খাওয়াইলো হ্যাঁ আমি খাইতে দিই না হুম খাওয়াইলো আধা ডিমের ছোট ইয়ে করে এরকম তো থেকে পরে দিই তারাই টাকা পয়সা দেবার ওই চান্দা তুলে টাকা পয়সা দেবার করে যে পর্যটক। ওই ধূপগুড়ি হ্যাঁ স্টেশনে টিকিট কাটতে দিল হাওড়া হয়ে আচ্ছা হাওড়া থেকে ওই ভাইয়ের বাড়িতে গেলাম হাওড়া থেকে ভাইয়ের বাড়িতে ও, ভাইয়ের বাড়িতে এলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। শঙ্করদা, একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার কবিতায় আপনি এমন একটি পংক্তি আছে যে কবিতা আমার মা। তো এই যে কবিতা আপনার মা, এই উপলব্ধিটা আপনার মধ্যে কিভাবে আসে? মানে এটা কেন মনে হলো যে মা কি মা আপনার কাছে কিরকম অনেক অনেক প্রিয়, অনেক অনেক কাছের এবং অনেক হৃদয়ের একজন মা মানে মা মা। মা তো বাংলা এমনি ইংলিশে বলা যাবে না হুম, মা তো হয়েছে জন্মদাত্রী না হুম, সব কিছু শুয়ে দেখি কেউ খাওয়ার দিলি মা খাওয়া right, কেউ কপালে হাত দিলে মা হাত চামড় কেউ কোন দিকে তাকাই দিলে মা খাওয়া মা মানে বিশ্ব প্রকৃতি ওটা প্রকৃতি থেকেই তো আমি এই যে ওখানে একটা লাইন আছে একই কবিতায় যে কবিতা হচ্ছে অনুৎপাদনশীল, এরকম একটা লাইন, শব্দের খাবার শব্দের খামার। আর কতদিন গায়ে ভাতে মুন্সি কাটবেন হ্যাঁ, আদিত্যদা? হ্যাঁ আদিত্যদা। এবং ওইখানে এই এই লাইনটা এটা হচ্ছে কি কিভাবে আসছে এটা? অনুৎপাদনশীল হয়েছে কি হ্যাঁ বিক্রি কি হয় না হয়েছে মডার্ন বাজারের সঙ্গে যায় অনুৎপাদনশীল বিক্রি হয় না তারপরে কবিতা কেউ পড়েনি পড়তে চায় না আজকালকার খুব কম আরে সাহিত্য পড়ে খুব কম হুম তার যে এর একটা অংশ সামান্য একটা অংশ কবিতা কিন্তু কবিতা এমনি ভালোবাসে ইয়ে করে রবীন্দ্রনাথ আর নজরুলের পরে আছে কবিতা পায় না অথচ কত ভালোবাসে একটু পড়লে কষ্ট করলে একটু জানলে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হয় আসলে কি আমাদের দুই বাংলাতে হুম শিক্ষা হয়েছে শিক্ষার আরও বিস্তার করবে right, তারপরে বিস্তারের পরে আরও বিস্তার করবে তারপরে আসবে সাহিত্য তারপরে সাহিত্য আইলে পরে তারপরে আসবে সংস্কৃত সংস্কৃতি আইলে পরে আসবে কবিতা কবিতা তো সব না তা ঠিক। হুম এই হুমায়ুন আজাদ ইয়ে এরা দেওয়া না অনুৎপাদন শুরু করে আমি বলি কেমন একটা কবিতা হুমায়ুন আজাদ লিখি ধরে না জিয়া আজাদ হুমায়ুন আজাদ লন্ডনে একটা কবিতা এই কবিতাটা দেখেই
20,000 টাকা পুরস্কার দিতে পারে ওই রকম আর কি। বুঝতে ওই রকম শোনেন, সবাই তো আর শুনি হয় না, শক্তি তো অভাব নেই। এরকম বাঙালি আছে, হ্যাঁ, হয়, এই জন্যই ওই পত্রপত্রিকা অফিসে কাজ করতে হয়। বুঝতে পারছি। আমরা যে পত্রপত্রিকা অফিসে কাজ করতে হয়, এটা তো একটা ডিফারেন্ট লাইন। লাইন, রাইট, আর শব্দগুলিও ডিফারেন্ট। ডিফারেন্ট। তো কেন করতে হবে? জীবিকার জন্য। আমাদের জীবিকার জন্য অনপরাধীনতাকে নষ্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য। তো সম্বন্ধে আপনি যখন লেখালেখি করতেন ওই সময়টায়, আমি যদি বলি যে যখন শুরু করেছেন, তার উপরে আমি 60 বা 70s, ওই সময় আপনার সমসাময়িক কালে কাদের কবিতা আপনার ভালো লাগতো? মানে বাংলা ভাষা, এটা ঢাকা হইতে পারে, কলকাতা হইতে পারে। যার কবিতাটা ভালো তার এবং সেটা কারা, কাদের কবিতা? সবসময় প্রচুর না, ওদের তো আপনি প্রচুর পড়েছেন, আপনি বললেন প্রচুর না। আচ্ছা, আচ্ছা, ধর না, আমি প্রথম যখন নিম্ন গুণ করি, হ্যাঁ। বাস বেশ ভালো লেগেছে। আচ্ছা, ভালো জিয়া হায়দারের একটা বই হয়তো ভালো লেগেছে, আর একটা বই ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এটা হয়। হুমায়ুন আজাদের একটা বই ভালো লেগেছে, অস্ত্র আমানুল্লাহ, ওকে। ঈশ্বরকে ডেকে ডেকে আমি ভালো লেগেছে। এইরকম আর কি। আর এইখানে তো আছে। আর আমাদের ওখানে ধরেন এই 50-এর দশকে যদি ধরেন আপনারা যখন লেখালেখি শুরু করছেন, হ্যাঁ, তখন বাংলাদেশে নাম মনে নেই, সব প্রচুর। শামসুর রহমান, আল মাহমুদ, ওদের কবিতা পড়েছেন? পড়েছি মানে হ্যাঁ, হ্যাঁ, এদের কবিতা পড়েছি। শামসুর রহমান, আল মাহমুদ। তো ওই সময় আপনার এই যে পশ্চিমবঙ্গের ওই বেল্টের কবিদের মধ্যে কাদের কবিতা ভালো লাগতো? ভালোই তো জীবনানন্দ আর বন্ধুদের বসে, তারপরে শক্তি, বিনয় কবিতা, বিনয় যুগের কবিতা। একটা বিষয়, মানে আমার জানতে ইচ্ছে করছে, মানে সেটা হচ্ছে যে অবস্থানগত দিক দিয়ে তো মানে প্রান্তিক, মানে ধরেন আগরতলা, অবশ্যই। তো ওইভাবে কি মানে কলকাতার সাহিত্যের প্রভাব মানে এই আগরতলায় বা ত্রিপুরাতে কেমন মনে হয়? কোনো ধরনের প্রভাব দিয়ে হয় না। ওকে। আসলে নিজে জাগতে হবে। সেটা প্রান্তই হোক, অন্য প্রান্তে, হ্যাঁ, যে কোথায় আছে নিজের ভেতরটায় কবিতা লাগবে, মাঝে জেগে উঠলে। হ্যাঁ। সুতরাং এটা প্রান্ত দিয়ে কোনো প্রভাব কি এখানে পড়ে বা পড়েছে ওই সময় আপনার মনে হয়েছে? কলকাতা কিংবা ঢাকার প্রভাব আগরতলায় পড়ে না, আচ্ছা। পড়তে হবে, নিজে জাগতে হবে। প্রভাবটা নিজে জাগতে হবে, পড়তে গিয়ে মানে পড়াশোনা হয়। এটা কেন বলছি, ধরুন একটা সময় ছিল বাংলাদেশে যখন কলকাতা ছিল সাহেব বাংলা সাহিত্যের রাজধানী এমন মনে করা হইতো, এবং আমাদের লেখকদের অনেকেই ধরেন আমরা মানে অনেকেই ছিলেন, মানে আমাদের অনেক আগের অনেক জেনারেশন আগে কথা বলছি, তো তখন যে কলকাতা কেন্দ্রিক লেখালেখি ওটাকে ফলো করা বা ওখানে ব্যাপক প্রভাব ঢাকাতেও ছিল এক সময়, সেটা আমি বলছি বেশ ধরেন 50-এর আগে হয়। হ্যাঁ, হ্যাঁ। এখন এটা কি আগরতলা এরকম কোনো বিষয় ছিল তখন? আছে কিছু আছে, কিছু নাই, কিন্তু সবাই নিজের জাগতে হবে। নিজের শক্তিটা হচ্ছে বড়। কারণ ঢাকার কি আর কলকাতার দিকে? এখন আর টাকানোর সুযোগের দরকারও নেই, প্রয়োজনও নেই, এখন আমার টাকাই না, কলকাতার দিকে প্রয়োজন হয় না, বাট একটা সময় তো ছিল। না, প্রয়োজন হয় না, টাকাই না, আপনারা ওইখানের লেখাও পড়বেন। হ্যাঁ, লেখা তো পড়ি আমরা, বরং আমাদের লেখা কলকাতায় যায় খুব কম, বরং কলকাতার লেখা আমরা অনেক পাই এবং আগ্রহ নিয়ে পড়ি আমরা। কিন্তু বলছি যে এই যে আমাদের লেখার প্রভাবটা, একটা ব্যাপার হচ্ছে যে দেশ তো স্বাধীন হয়ে যায়, কিন্তু লেখালেখিগুলি বইপত্র আসা যাওয়াটা ফ্রি হওয়া উচিত। ফ্রি হওয়া উচিত, রাইট। বরং প্রান্তিক বলতে যে শুনেন, হ্যাঁ, ত্রিপুরার কথা বলতে হবে, ওইদিকে কাছাড় আছে, শিলচর, হাইলাকান্দি, এইসব জায়গায়ও ভালো করে। হ্যাঁ, গুয়াহাটি আছে, গুয়াহাটিতে আছে, হ্যাঁ, শিলচরে অনেকে আছেন খুব ভালো লিখছেন, ভালো করে। এরা শক্তিবোধ ব্রহ্মচারী, শক্তিবোধ ব্রহ্মচারী, তারপর হচ্ছে অনেকেই, অমিতাভ দেব চৌধুরী, অনেকে আছে ভালো ভালো। কারো কিছু লেখা খুব ভালো, কিছু
তবুধীর ভট্টাচার্য তবুধীর ভট্টাচার্য। কিছু কিছু লেখা ভালো, সব লেখা সবার ভালো হয় না, না তা তো অবশ্যই। সবাই সম্ভব অবশ্যই আপনি লিখেছেন তো মানে একেবারে ধরেন সব কবিতা ছাপতে আপনি দিতেন না, খুব এটা অনেক বড় একটা বিষয়। এত এটি ইয়ে করার না, তাও বড় না বিক্রি করতে খাইতে হয়। না না অবশ্যই না। তো ইয়েতে এই কবিতা যদি বলা হয় শঙ্করদা, যে কবিতা আপনার কাছে কবিতা আসলে কি, মানে কবিতা ভাবনাটা যদি বলা হয় যে আপনার কবিতা ভাবনা কি? কবিতাটা অস্তিত্ব, হ্যাঁ অস্তিত্ব আমার অস্তিত্ব দাঁড়িয়ে রাজনীতি বলেন, শিক্ষানীতি বলেন, সবকিছু বলেন, চারিদিকে মিলে আমার অস্তিত্ব ছিল। অস্তিত্বটা খাইতেন না, খাইতেন না, না স্যার, না, please, আমি একটা ঘুরে ঘুরে করতে না না কিছুটা ভালো। বাংলাদেশ হায় বাংলাদেশ, বড় কষ্ট হয়। আমি পাসপোর্ট করতে গিয়েও পাসপোর্ট ওখানে আর করি না, আর যেতে না। স্বাধীন হয়েছে, কিন্তু আসা যাওয়াটা বাঙালিদের আসা যাওয়াটা একটু সহজ করা উচিত ছিল। সহজ করে দিচ্ছি ভোট দিয়ে এটা অনারেবল ভিসা থাকা উচিত। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যেমন নেপালের সাথে কিন্তু ভিসা সিস্টেম খুব ইজি, ইন্ডিয়ার সাথে নেপালের। তো বাংলাদেশেও আমার মনে হয় যে অনারেবল ভিসা থাকা উচিত ছিল। আসলে দেশে মানুষ আসবে, এখানে আসার পরে একটা ভিসা সে বর্ডারে নিয়ে নেবে, সে 1 মাস হোক আর 3 মাস হোক, হ্যাঁ অনারেবল ভিসা। এই সবাই তো আর লেখার না, না সেটাই তো, সেটাই। আগে না এক সময় বাংলাদেশে আপনি তো যেতে নিশ্চয়ই ইচ্ছা করতে, একটু আগে ভালো প্রকাশ করলেন, এখন কেন যেতে চান না? গিয়ে কী হবে, প্রশাসন গিয়ে অর্গানাইজও করতে পারবে, আর কি আর জমাতে পারবে না। তখন এটাই কারণ। আর এতদিন যখন জন্ম না, আর বাংলাদেশ ইউনিভার্সিটি কটা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আর আরও আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি হয়েছে, আগে তো কলেজ ছিল, এটা ইউনিভার্সিটি হয়েছে এখন। এবং পাবলিক ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি আছে, রাজশাহী, ওই তো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরটা এটা হচ্ছে সাভারের দিকে, এটা পাবলিক ইউনিভার্সিটি। আর পাবলিক ইউনিভার্সিটি ছাড়াও কিন্তু আমাদের যেমন বুয়েট আছে, হ্যাঁ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। তারপরে আমাদের মেডিকেল আছে, মেডিকেল কলেজ অনেকগুলো, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রাইভেট ইউনিভার্সিটি আছে প্রচুর, প্রায় 50টির উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ঢাকায় এবং ঢাকার বাইরে। হওয়া উচিত, কারণ এডুকেশনটা করা। শিক্ষার তো কোনো বিকল্প নাই, শিক্ষাটাও জরুরি, খুবই জরুরি। তবে এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে শিক্ষার হার কিন্তু অনেক ভালো। একটা সময় ছিল শিক্ষার হার 40-এর নিচে ছিল অ্যাভারেজে, কিন্তু এখন কিন্তু শিক্ষার হার বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে প্রায় 100%, কাছাকাছি 95-96, মানে আমি বলছি ইয়াং জেনারেশনের মধ্যে। এখন আর কারো স্কুলের বাইরে থাকার সুযোগ নেই। এখানে প্রাইমারি স্কুল তো আছে, প্লে স্কুল, সরকারি স্কুল, এছাড়াও প্রচুর প্রাইভেট স্কুল গড়ে উঠছে, যেগুলো হচ্ছে কেজি স্কুল। কাজে এখন কোনো বাড়িতে বাচ্চারা মানে স্কুলের বাইরে থাকার সুযোগ নেই। এই চাকরি বাকরির সুবিধা বেরোবে আছে, কিন্তু বেকারের সংখ্যাও আছে, কারণ প্রচুর যে পরিমাণে হায়ার এডুকেশনের ছেলেমেয়েরা বেরোচ্ছে, সেই পরিমাণ চাকরি তো আসলে সরকার প্রোভাইড করতে পারছে না। করা সম্ভব, কোনো দেশই নেই। আর জনসংখ্যা একটা বড় বিষয় আমাদের দেশের জন্য, প্রায় 18 কোটি
কাছাকাছি জনসংখ্যা। তবে আশার কথা হচ্ছে যে এই যে আমাদের এখন বাংলাদেশে ইকোনমিক অর্থনৈতিক দিক দিয়ে ডেভেলপ করতেছে, করছে। হ্যাঁ করছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর আমাদের একটা বড় অংশ প্রায় 1 কোটি মানুষ দেশের বাইরে থাকে, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, তারপরে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, এইসব দেশে যারা থাকে তারা দেশে আবার রেমিটেন্স পাঠায়, দেশে টাকা পাঠাচ্ছে। তো আমাদের বাংলাদেশের ইকোনমি স্টেবল হওয়ার অন্যতম কয়েকটা কারণের মধ্যে হচ্ছে, একটা কারণ হচ্ছে ফরেন রেমিটেন্স, বিদেশে যারা থাকছে তারা যে অর্থ পাঠাচ্ছে। আরেকটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। গার্মেন্টস হচ্ছে বাংলাদেশ হচ্ছে এখন আফটার চায়না সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার কান্ট্রি পৃথিবীর মধ্যে। তো যার ফলে গার্মেন্টসেও আমাদের একটা বড় বিদেশি ডলার আমাদের আসছে গার্মেন্টসের মধ্যে। তবে সমস্যাও আছে যে গার্মেন্টস ওয়ার্কারদের যে জীবনযাপন, মানে খুবই মানবতার জীবনযাপন করে, তাদের যে স্যালারি দেওয়া হয় এটা খুবই কম, এইটা একটা বিষয়। তারপরে ধনী দরিদ্রের বৈষম্য ব্যাপক বাড়তেছে এখন, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, এগুলো আছে আর কি। সরকার চেষ্টা করতেছে তার মতো করে মানে সেটাকে একটা কন্ট্রোলে রাখা। ধনী পুঁজিপতিরা পারবে। আচ্ছা, এখানে প্রস্তাব নিবি করার না প্লিজ, আমরা আড্ডা দিতেছি। আচ্ছা ঠিক, ওই অর্থে সংখ্যালঘু বুঝতে জি, এটা আমি লাস্ট ইয়েতে সেন্সারে যাচ্ছি 1 কোটি 13 লাখ। এটা কমে গেল। এটার তো মূল কারণ হচ্ছে ভূমি, জমি দখল। মানে এটা যদি আমি বলি, যেখানে দলমত, বিশেষ করে যে কোনো পার্টি, আমরা প্রগতিশীল পার্টি বলি আর প্রতিক্রিয়াশীল পার্টি বলি, ওদের নেতারা নানান সময় নানানভাবে এই ক্রাইসিসগুলো তৈরি করে। আপনার মনে আছে যে শাহ আব্দুল করিম যখন লিখেছেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, যে গানটা ছিল, আগে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি ছিল, সম্প্রীতির সম্পর্ক ছিল। তো পরবর্তীতে বলতে এটা শুরু হয়েছে তো আসলে 60 পর থেকে, মানে 47-এর পর থেকেই শুরু হয়েছে, ডিভাইডেশনের পর থেকে নানাভাবে। এবং দেখা যায় যে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যদি ওদেরকে এখান থেকে তাড়ায় দেওয়া যায়, তাহলে এই সম্পত্তিগুলো ওরা দখল করবে মুসলমানরা। তো এটা তো হইতেছে, এটা কিন্তু সাধারণ মানুষ করতেছে না, সাধারণ মানুষ হয়তো অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে, হাতিয়ার হিসেবে কিন্তু করতেছে, কিন্তু এখানে রাজনৈতিক একটা, হ্যাঁ আমি মনে করি যে রাজনৈতিক একটা, মানে কী বলবো, যে একই সঙ্গে এটা ওদের চক্রান্ত এবং অদূরদর্শিতা। এর ফলে যেটা হয়েছে যে আমাদের দেশে যে 19% হিন্দু সম্প্রদায় থেকে 9%-এ চলে আসছে, এবং এই মানুষগুলো কিন্তু ইচ্ছে করে দেশ যায়নি। হয়তো কেউ গিয়েছে 47-এর আগে, অনেকে ইচ্ছে করে দেশ থেকে করে ইন্ডিয়াতে চলে আসছে, কিন্তু 47-এর পরে যারা আসছে তারা অধিকাংশ মেজরিটি হচ্ছে একটা বড় অংশ, এবং প্রায় 95%-এর উপরে যারা আসছে তারা হচ্ছে অত্যাচারিত হয়ে আসছে, আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। এবং এটার সাথে কিন্তু এই যে অপরাজনীতি, মানে নোংরা রাজনীতি বা রাজনৈতিক যে আমাদের আসার কারণ তো ইনডাইরেক্ট অপারেশন। ইনডাইরেক্ট মানে কি, আমাদের বাড়ির একটা ইয়ে আয়না আর কি, ডিউটি বলে যে বড় আয়না, এখানে প্রধান হয়ে গেল ওই আছে মা। যাই হোক, যে কোনো না, এগুলো এখনো বলছি যে এক তো হচ্ছে লোভ, ভূমির লোভ, ষড়যন্ত্র। আমাদের একটু বাড়ি কিন্তু এখন কোথায় এটা? কুমিল্লাতে? ওই করিমপুরি আছে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা ইয়ে করে এটা কি ময়মনসিংহে না? না, তাহলে ময়মনসিং তো আমরা আয়া করলাম কুমিল্লাতে। আচ্ছা, কুমিল্লাতে করিমপুরে ওইখানে ওই জায়গাটাতে আমাদের ওই বাড়িটাতে বাজার করেছে। আচ্ছা, বাজার করে ওকে। আমরা তো আর এইসবের খবর রাখি না, কারণ আমরা যে এক্সচেঞ্জ করছি ওই লোকটাকে এই জায়গাটা দিয়ে, তো যাই হোক এটা বাজার করছে। হ্যাঁ, এর মধ্যে আমরা দু একজন আসলে তোমরা এটা হ্যাঁ, এখন নতুন আইন হয়েছে তো, এই নতুন আইন হয়েছে, যেটা হচ্ছে যদি আপনারা যারা দেশ থেকে ওখানে ভারতে চলে আসছেন, তারা যদি বাংলাদেশে ফিরে আসেন, তাদের জায়গা থাকে, তারা মানে ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই এটা মানে কোর্টের একটা সিস্টেম আছে, এবং তারা তার জায়গায় ফেরত পাবেন, এরকম ইয়ে কিন্তু আছে, সিস্টেম আছে।
আছে। তো সম্পদা আপনি আসেন, মানে আসেন না, আপনারও ভালো লাগবে, আমরাও চাই আপনি বাংলাদেশে না, আমি আসেন, তো- ঘুরে যান আপনার আমি তো পত্রিকা। এমনি থাক ইয়ে না, না, সে- বাংলাদেশ তো আমার প্রাণ। হুম, আপনি পাসপোর্টটা করে ফেলেন এবং আসেন, একবার ঘুরে যান। দেখি শরীরটা ঘুরে গেল, সব বাচ্চা পতাকা দিলাম। হুম, বাংলাদেশের খাওয়া, বাংলাদেশের খাওয়া, গরম চানের দই, শোনেন ঢাকার বড় চানের দোকানে খুব বিখ্যাত একটা লুচি একানা, এটা পনিয়ারে জানি না। তো সকালে টিফিন করতে গেলে 64টার লুচি খেয়ে গেল, ছোটো লুচি 4 টাকা। হ্যাঁ হ্যাঁ 64টা লুচি, ও মাই গড। তখন তো আপনার ইয়াং প্রাইম টাইম, না, ইয়াং এজ। আমি খাইতে খাইতাম। তাহলে সংকট আপনাকে বাংলাদেশে আসতেই হবে। মানে আপনি আসেন এবং খুবই ভালো লাগবে। পাসপোর্ট আরে আর যাইতে পারবে তো। আরেকটা বলছি, আমরা তো জগন্নাথ হল থেকে হ্যাঁ, সোজা মেডিকেল কলেজের দিকে যাইতে হোটেল ছিল, ছোট্ট হোটেল, এটা 2 টাকা না 3 টাকার মাংস। আহ হ্যাঁ, ওখানে খাবার দাবার এখনো বাংলাদেশে বেশ সুস্বাদু। সংকট আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে সাহিত্যের এইখানে পশ্চিমবঙ্গে কলকাতা কেন্দ্রিক যেটা শুরু হয়েছিল হাংরি জেনারেশনে বা হাংরি আন্দোলনের কোনো প্রভাব কি ত্রিপুরার কবিতায় পড়েছে? না, পড়ে নেই। এটা যে একজন ছিল প্রদীপ চৌধুরী, আচ্ছা। প্রদীপ চৌধুরী হ্যাঁ। তাদের সঙ্গে ছিল, হুম, হুম। কিন্তু হানিটা আমি বুঝলাম না। এই যে সাহিত্যের যে আন্দোলনগুলো, এগুলো আসলে কতটা কবিতায় বা সাহিত্যে এইগুলি কতটা প্রভাব কিছু ফেলে? কিছু কিছু সময়ের জন্য প্রভাব ফেলে, হ্যাঁ। কিন্তু পরবর্তী সময়ে ওই সাহিত্যটাই থেকে যায় আন্দোলন। থাকে না। যেমন শক্তি সুনীতারাও তো শক্তি সুনীল। তারাও তো আন্দোলন করে, হ্যাঁ কৃত্তিবাস। হ্যাঁ, কৃত্তিবাসের প্রতি কিন্তু এইগুলি থাকে, থাকবে লেখা। লেখাটা থাকবে, হ্যাঁ, টেক্সট। ইয়েরও নিউ জেনারেশনেরও আন্দোলনটা শুরু করতে গিয়ে অনেক কথাবার্তাই করে, কিন্তু এইগুলি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মানে তত্ত্ব দিয়ে কবিতা হয় না। আরে না, তত্ত্ব দিও আর এসব আন্দোলনটা দিও, আন্দোলন নিয়ে জমে হ্যাঁ হ্যাঁ, জমাটটা, কিন্তু টিকবে তো লেখালে। লেখালেখি সেটাই বড় কথা। আরেকটা বিষয় একটু জানতে চাই যে সাহিত্যে যে পুরস্কারের বিষয়গুলো, পুরস্কার মানে একজন কবিকে বা একজন লেখককে কতটা। পুরস্কার কোনো ঠিক করতে পারে না। আচ্ছা। কোনো দেশেই হুম, হুম, শুনেন, হুম, শুধু ত্রিপুরা, বাংলাদেশ, বাঁকুড়া, লন্ডন, হুম, ইউএসএ ইউএসএ, বা- কোনো আনি না ঠিক সময়ে ঠিক মতো, ঠিক সময়ে ঠিক পুরস্কার কেউ পায় না, হুম, আর কোনো সময় দেওয়া হয় না। হ্যাঁ। ইভেন্ট ফেভারিটিজম দিয়ে অকর্ষ করে তাদের হয়েই থাকে, এখনও হয়, আগামী দিনও হবে, আগেও হয়েছে। পুরস্কার দিয়ে আসলে কারোর সাহিত্য মান বিচার করার কোনো সুযোগ নেই। আর নোবেল পুরস্কার দিয়ে গিয়ে রবীন্দ্রনাথ না, অবশ্যই না। রবীন্দ্রনাথ মোর রেকর্ড দেন। অনেকে বলে যে পুরস্কার অনেক সময় লেখককে অনুপ্রাণিত করে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? করে কাউকে হয়তো করে, কিন্তু এটা জরুরি না সাহিত্যের জন্য। না না, শুনেন, যে লেখালেখি করবো সে আবার হ্যাঁ, পুরস্কার দিয়ে টাকা দেবে। এটা খুব ভালো লেগেছে। যে লেখালেখি করবে সে পুরস্কার না তিরস্কারই টাকা দেবে, বাহ, টাকা নিতে সময়ই নেই তার, তো লেখালেখি বুদ্ধদেব বসু। হ্যাঁ হ্যাঁ, আমি কর্মী হিসেবে বুদ্ধদেব বসু তো ঢাকায় হ্যাঁ, না 90%। শুনেন, লেখালেখি লেখালেখি আর আন্দোলন টান্দোলন নেই। একটা যেমন আপনারা প্রদীপ, আপনি সাদিয়া ছিল, সাত কামালি কথা গল্পকার। হ্যাঁ, তারপরে
উভয় এলাকা উভয় আসছে। এই যে সবাই মিলে যে থাকে, হ্যাঁ এটা একটা দল, এখানে একটা Community. কিছু করতে পারে না। হঠাৎ করে হয়তো মনে করলাম যে 25শে বৈশাখ আমরা এরকম একটা একুশে আগামী 21শে ফেব্রুয়ারি আমরা এরকম এই আর কিছু না, এই জাগরণ না, মিলে থাকা। ত্রিপুরা হ্যাঁ বইটি বিক্রি হয়, তারপর আপনারা কটা বই আমি লেখালেখি শুরু করেছি 88 সালে 88। দেখে এই তারপরে কথা না, কটা বই বেরিয়ে আমার বেরিয়েছে 6টা বই। এরকম বিক্রি করতে কবিতা হয়, খুব যে হয় তা না, কবিতার পাঠক এমনিতেই কম, বাট তারপরেও বাংলাদেশে কম্পারেটিভলি বিক্রি হয়। ইয়াতে কারণ হচ্ছে যে ইন্ডিয়া থেকে বেশি থাকে না অন্তত একটা, যেমন আমার এবার 21শে বইমেলায় যে ফেব্রুয়ারি মাস গেল, বইমেলায় আমার এই 23শে ফেব্রুয়ারি আমার একটা গ্রন্থ বেরিয়েছিল, নৈরাজ্যবাদী হওয়া, কবিতা গ্রন্থ, এটা চৈতন্য করেছে। তো ওই মেলার মধ্যে প্রথম এডিশন আমার, ওরা খুব বেশি করে না, 200 কপি করেন কবিতার বই। তো আমার প্রথম এডিশন মেলার মধ্যে শেষ হয়ে গেছে, ওরা সেকেন্ড এডিশন করার চিন্তা করতেছে। তো এটা হয়, কবিতার বই একেবারে বিক্রি হয় না তা না, হয়। তবে অন্যান্য যেমন গল্পের চেয়ে উপন্যাস সবচেয়ে বেশি বিক্রি হয়, তারপরে গল্পের বই, তারপরে কবিতার বই, এই বিষয়টা আছে। তো আর বাংলাদেশে তো আসলে এখন এই মাসব্যাপী যে বইমেলা হয়, 21শে ফেব্রুয়ারি যে মাসটা, পুরো মাসব্যাপী 21শের বইমেলা, পুরো 1 মাস 21শে বইমেলা, 28 দিন, 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, কখনো লিপিয়ার হইলে 29 তারিখ পর্যন্ত। তো এই মাসব্যাপী যে মেলাটায় যেটা হয় যে শুধু বাংলাদেশের ঢাকা জেলা না, ঢাকার বাইরে এখন যে কটা 64টা জেলা আছে, সব জেলা থেকে লেখক কবিরা আসেন বই কিনতে, হ্যাঁ, তারপরে আড্ডা দিতে। শুধু তাই না, বাংলাদেশের বাইরেও যেসব কবি লেখকরা আছেন, যেমন কানাডাতে, হ্যাঁ, ইউএসএ, ইউকেতে, ইংল্যান্ডে, এবং অনেক অনেক লেখক আছেন যারা দেশের বাইরে লেখালেখি করছে আছেন। তো ওনারাও কিন্তু অনেকেই বাংলাদেশের বইমেলার সময় দেশে আসে, হ্যাঁ। তো যার ফলে হয় কি, বই বিক্রি হয়, একেবারে হয় না তা না। তবে এটা সত্য যে বইয়ের পাঠক তো পৃথিবীর দুনিয়া জোড়াই সব জায়গায় কমে গেছে, যে এটা এখন বাড়া উচিত। হ্যাঁ, এটার বৃদ্ধির দিকে বৃদ্ধির জন্য কি করা উচিত সম্পূর্ণ, আপনার কি মনে হয় যে বইয়ের কিন্তু পাঠক, আলাদা আলোচনা, তারপরে এগুলি নির্ভর করে রাজনীতি, নেতা রাজনীতি, দেশের রাজনীতির পরিস্থিতি, নেতারা দেখুন পরিস্থিতি, আর নেতারা যদি বলে পড়াশোনা করো, জানো ভালো, যেমন ধরুন অনেক সময় বলবো যে ভালো ব্যারিস্টার নেই, ভালো ব্যারিস্টার তৈরি, ভালো ডাক্তার তৈরি, ভালো ইঞ্জিনিয়ার তৈরি, ভালো লেখক তৈরি, ভালো অধ্যাপক তৈরি। হ্যাঁ, একটা নেতৃত্বের বড় বিষয় তো অবশ্যই আছে, এটা নেতৃত্বরাই একটা বড় বিষয় আছে। নেতৃত্বের উপরেই নির্ভর করে। তো এখানে একটা বিষয় যে ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিজীবী বা লেখক, তাদের তো একটা ভূমিকা থাকা, তারা তো বলবে, তাদের তো বলা উচিত, তারা টাকাটা কিন্তু বলবে। পূর্বদেশ পত্রিকাটা তো উপদেশ, পূর্বদেশ পূর্বদেশ এখনো বের হয় চট্টগ্রাম থেকে। নাকি পূর্ব কোণ, সরি আমি ভুল করতেছি, পূর্ব কোণটা বের হয় চট্টগ্রাম থেকে, পূর্ব দেশটা না, এখন আর দেখি না। আর আজাদি পত্রিকা বের হয় চট্টগ্রাম থেকে, আজাদ পত্রিকাটা নয় আছে, এখনো বের হয় চট্টগ্রাম থেকে বের হয়। তারপরে ইত্তেফাক আছে, হ্যাঁ, ইত্তেফাক, এখন নতুন অনেক পত্রিকা হয়েছে, অবজারভারটা এখনো আছে, তখনও ছিল দৈনিক সংবাদটা সংবাদ আছে, হ্যাঁ, সংবাদ আছে। ভোরের আলো এইসব এরকম যে পত্রিকা ছিল, এই ভাব হ্যাঁ, আজকের কাগজ, ভোরের কাগজ, এই পত্রিকাগুলো পরে হয়েছিল 90 দশকে। ভোরের কাগজটা এখন আজকের কাগজটা এখন নাই, ভোরের কাগজটা এখন আছে। এরকম আরও নতুন অনেক পত্রিকা এখন বেশি চলে। এটা বেশ কয়েকটা পত্রিকা আছে যেগুলো প্রথম সারি, যে প্রথম আলো আছে, কালের কণ্ঠ আছে, সমকাল আছে, তারপরে আর কিছু পত্রিকা আছে, বাংলাদেশ প্রতিদিন হচ্ছে, মানে এটা ওই পত্রিকাগুলো 12 টাকা, 10 টাকা, 12 টাকা প্রাইস, আর এটা হচ্ছে আপনার 5 টাকা। তো যার ফলে এটা একটা কারণ, এই পত্রিকাটা নাকি সবচেয়ে প্রিন্ট ভার্সন সবচেয়ে বেশি চলে বাংলাদেশ প্রতিদিন। তবে এখানে এখন আরেকটা যেটা হয়েছে সম্প্রদায়, এখন কিন্তু প্রিন্ট ভার্সনের চেয়ে অনলাইন ভার্সন বেশি চলে, এবং আমাদের ওখানে অনলাইন বেশ কিছু পত্রিকা আছে, যেমন bdnews24.com, banglanews24.com, হ্যাঁ, এরকম সারা বাংলা, এরকম বেশ কিছু পত্রিকা আছে যারা ভালো করছে, জাগো নিউজ। নতুন নেতা তৈরি হয়েছে, নতুন নেতা সবই তো একই অবস্থা, নতুন ইয়াং জেনারেশন থেকে তো আসতেছে, কিন্তু আমরা আসলে জানি না
আসলে হয় কি যে পুঁজি বা অনিয়ন্ত্রিত পুঁজি, হ্যাঁ, এখন আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমরা হ্যাঁ ইকোনমিক ডেভেলপমেন্ট হইতেছে, এগুলো ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি যেটা প্রয়োজন ছিল যে সাংস্কৃতিক জাগরণ কিংবা মানুষের কালচারালি ডেভেলপ করা এবং ওই এনভায়রনমেন্টটাকে, পরিবেশটাকে সঙ্গে নিয়ে ডেভেলপমেন্টটা হওয়া, সেই পরিবেশকে সংস্কৃতিকে সঙ্গে নিয়ে ডেভেলপমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে সমস্যা। কাজ করেন, কাজ করতে থাকেন। Thank you. তো শঙ্করদা, আরেকটা বিষয় আমি জানতে চাই যে এই যে ত্রিপুরার এখন যারা লেখালেখি করছে, মানে তাদের মধ্যে কাদের মানে কারা ভালো করছে বা কাদের লেখা আপনি মনে করেন যে কাজের আপনি দেখেছেন, কে 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 মানে আমাদের যাদের দেখেছেন আপনি দেখছেন, ওই তো প্রদীপ, প্রদীপ মজুমদার, প্রদীপ আছে, হ্যাঁ। পল্লব আছে, পল্লব ভট্টাচার্য, হ্যাঁ, অশোক তারা আছে, অশোকদেব, হ্যাঁ, আরও আছে, তারা বলুন পল্লবকে জিজ্ঞেস করেন, আচ্ছা, আরও বলুন, সুমন পাটারি সুমন পাটারি, আচ্ছা আছে, পল্লবকে জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা, কারণ আমি তো কতদিন সেটাও অবস্থা প্রতি অনুষ্ঠানকে না গেলে আড্ডা আমার যোগাযোগ করতে। আর যেহেতু বিক্রি কম, মার্কেটটা নেই, এই জন্য একটু কম জানেন না, সবখানি না, ধর্মনগর, ধর্মনগরে কুলেখাড়ে উদয়পুরে সবখানি কবির অভাব নেই। আসলে অর্থনীতিটা আরো মানে অর্থনীতি যদি সচ্ছল, অর্থনৈতিকভাবে সচ্ছল হলে লেখালেখি ভালো, এরকম বলছেন না? অর্থনীতিটা একেবারে সাংঘাতিক পুঁজিপুতি এরকম মানে চলার মতো অর্থ, রিসেন্টভাবে বাঁচার মতো অর্থ, খাওয়া ঘোরার মতো আর কি। তারপরে ধরনের পত্রিকা করতে হলে খরচটা তবে সেই অর্থনীতিও আস্তে আস্তে একটু একটু বাড়ছে, সক্ষমতা বাড়তেছে। এই যে লেখালেখিতে বিশেষ করে সাহিত্য, এইখানে আপনার লিটল ম্যাগের ভূমিকাটা আপনি কেমন মনে করেন? কারণ একটু যদি ব্যাখ্যা করে বলেন। লিটল ম্যাগাজিন যদি না থাকে হ্যাঁ তাহলে বড় ম্যাগাজিনগুলি যেগুলি প্রতিষ্ঠিত হ্যাঁ, ধন্য বাজারে মার্কেটিং বেরো আছে বা প্রতিষ্ঠিত, ওই ম্যাগাজিনগুলি ঠিক মতো চলবে, ওই ম্যাগাজিনগুলির স্ট্যান্ডার্ড ঠিক থাকে। লিটল ম্যাগাজিনটা বাইরে করে ওই ম্যাগাজিনগুলি একটু নৈর আচ্ছা, উঠবো, লেখকরা টাকা পয়সা দিব, ভালো লেখা জোগাড় করে ইয়ে করবো, নতুন লেখক করবো। লিটল ম্যাগাজিনের ভূমিকা খুব ঠান্ডা, লিটল ম্যাগাজিন যে এইখানে বেশি, সেইখানে দায়িত্ব থাকবে। লিটল ম্যাগাজিনটা তো অন্যান্য সময় আধে আধে লেখা দিয়েও চাপে, এটা মনের ইচ্ছা, যখনই জাগিবে চিত্ত তখনই জানিবে প্রভাত, এই ধরনের লেখা। যখনই জাগিবে চিত্ত তখনই জানিবে প্রভাত, তখনই জানবে প্রভাত। এরকম তো লিটল ম্যাগাজিনটা। সুতরাং যার যার ইচ্ছা একজনে একটা দেখানো, আমি দেখে পেলাম যে আরেকটু অপেক্ষা করবো, দেখা গেল পরের দিনে এসে থাকতাম বাজারে ছেড়ে ভালো এটা, এগুলি করলে পরে ভালো। লিটল ম্যাগাজিন ছাড়া সম্প্রদায় এখন যে আবার সোশ্যাল মিডিয়া আসছে, ফেসবুকে অনেকে লেখালেখি করছে, এটা সম্পর্কে আপনার ধারণা? তাৎক্ষণিক, হ্যাঁ, ওইটারই আর গভীর মনোনিবেশ ইয়ে বলে আমার মনে হয়। আচ্ছা, গভীর মনোনিবেশের মধ্যে যেমন ইউসি আমাদের যে বেদ, একটা বেদ, হ্যাঁ হ্যাঁ, এইগুলি যে গভীর মনোনিবেশের মধ্যে লেখা। তারপরে কিছু কিছু উপন্যাস আমাদের খুব গভীর মনোনিবেশ, যেমন সে জীবনানন্দ দাশের টিচার কেউ
উনি কোনখানে থেকে তার শুধু ইংরেজি সাহিত্য পড়ছেন কিন্তু এইরকমভাবে বাংলাদেশটারে উনি গিলা গেছেন। আমরা তো বাংলাদেশে আত্মস্থ করেছেন। আত্মস্থ করেছি। হ্যাঁ, আমিও আমার কবিতা তো আপনার ত্রিপুরার ইয়ে পাবেন, বাংলাদেশেও পাবেন, হ্যাঁ। ইয়েরও পাবেন, আর উর্দু আরবি শব্দ, কিন্তু প্রশ্নটা আরও পড়ার দরকার, আরও পড়ার দরকার। অর্থনৈতিকভাবে নিয়ে তার চেষ্টা ভাই। তারপরে বলছেন যে সম্পদা মানে লেখার জন্য পড়াটা খুব জরুরি। অসম্ভব জরুরি। একটা টাইম দিতেই হবে, এই টাইমটা পড়াশোনা, এই টাইমটা লেখালেখি হবে। লেখালেখি হবে, আপনি ঘুমাতেই পারবেন, ঘুমোতে পারবেন না, আপনি ঘুমাবেন না, লেখা ঘুমতাম। রাইট। আপনি তখন বলছিলেন যে কবিতা হচ্ছে আপনার অস্তিত্ব, মানে অস্তিত্বের অংশ, মানে আমরা অংশ না, অস্তিত্ব। অস্তিত্বই। তো এখন ধরেন কবিতা তো আমরা জানি নানা রকম, কবিতা নানা রকম হয়। তো এখন আপনার কাছে কোনটা কবিতা কোনটা কবিতা না, এবং এই যে এইরকম একটা ইয়ে ছিল যে কবিতা, অকবিতা, অকবিতা, অল্প কবিতা, কবিতা, কে কেউ বলে এরকম। তো আসলে এমন কি বিষয় যেগুলো থাকলে এটা কবিতা হয়ে ওঠে, আর যেটা না থাকলে কবিতা হয় না? আরে এটা পড়তে পড়তে তো অকবিতা তো এমনি ঝুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অকবিতা বা অল্প কবিতা, কিছু কিছু দেখবেন একটা কবি, একটা কবি তার 3-4টা লাইন দারুণ, বাকিগুলি হয় না, এই কবিতাটা সম্পূর্ণ হয়। আচ্ছা, এই আর কি। কবিতাটা সম্পূর্ণ হওয়ার জন্য কি থাকা উচিত, মানে কেমন? না, এটা লেখকের উপর নির্ভর করে। আচ্ছা। মনোযোগ একটা লেখা দীর্ঘদিন ভালো তারপর আবার পড়ো, ও আচ্ছা আচ্ছা আবার পড়ো। আমি যেটা করি আচ্ছা, আমারটা আমি একটা লেখা ভালো রেখে দিই। মানে কেমন সময় ভালো লাগে, মানে কত মাস বা কত এটা দিন? কোনো কথা না, এরপরে আবার 1 মাস পরে দেখলাম যে না ভালো লাগে কিনা, যেই স্পিরিটের যেই উদ্যমতা ইয়ে নেওয়া শুরু করছিলাম, এরকম ভালো লাগে, দেখলাম যে ভালো লাগে, তাহলে একটা থাকবে, তাহলে এইরকম এক একজন এক একটা ভাব শুনে। আপনি আজকে কবিতা লিখছেন কত বছর ধরে? প্রায় 30 বছরের উপরে। সেটা তো আপনি তো ভালো কবিতা, খারাপ কবিতা, অকবিতা, অল্প কবিতা, ইয়া সবই বুঝেন। হ্যাঁ, না বোঝার তো কোনো কারণ নেই। গান লেখে পরে এটা কবিতা হয়, এটি কবিতা তো দাঁড়ায়। তারপরে ধরলাম ওই গঠন, এটা এরকম সংকদা, খুব ভালো লাগলো আপনার সাথে, মানে এত আমি আসার পরই আসলে সবথেকে ভালো লাগলো আমার, কারণ হচ্ছে কি আমি তো জন্মভূমিতে যেমন দেখেন স্টেশনগুলির নাম আমি মুখস্থ করি। হ্যাঁ, আমি তো নিজে বিস্মিত হয়েছি যে আপনি এতদিন এত বছর পরে সব প্রত্যেকটা গ্রামের কথাগুলো বলতেছেন, স্টেশন। আরে আমি তো সুদা শোনেন, এই তো কুচবিহার থেকে গেলাম 2 দিন, হেঁটে গেলেন। আর এই যে প্রান্ত, বিশাল বিশাল প্রান্ত, এই প্রান্ত তো আমি হাইটে এবং হেঁটে গেলে পরে এটার হাওয়াটা লাগে আর ওই জায়গাটা আমি চিনি। স্পিরিট। আর এক এক মরশুমে এক এক ধরনের খাওয়া, এই আমার তো খেতেও বড় করে ভালো। যাই হোক, এটা একটু দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, এটা দুঃখজনক, যেটা আসলে খুব বাংলাদেশ থেকে প্রয়োজন ছিল। বলতেছিলাম যে একটাই তো দেশ থাকতো, কোনো জরুরি, এটা রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতা, অতি লোভ কিংবা অদূরদর্শিতা, অদূরদর্শিতা আর কিছু কারো অতিরিক্ত ক্ষমতান্ড নেতারা ঠিক না হলে, আর নেতাদের ঠিক করোনার লিগা কবিতা দরকার। আমরা কোনো নেতা টেতাদের কথা দিই না, নিজেদের লেখকরা সবাই। না, এটা অনেক বড় বিষয়। এটাও না, একটা সময় তো ছিল জওহরলাল নেহরু, একটা ছবি দেখলাম, তখন উনি প্রধানমন্ত্রী,
তো উনি বসে আছেন নিচে একটা মোড়ার মধ্যে, আর চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে একটা ছবিতে দেখলাম। অর্থাৎ তখন লেখকদের মর্যাদার রাজনীতি সেটা হচ্ছে কি, ছিল। ওই ছবিটা তো আপনার নোবেল প্রাইজ পাওয়ার, আচ্ছা, নোবেল প্রাইজ পাওয়ার আগে বইছে কিনা অবশ্য আমি শিওর না শঙ্করদা এটা কি আগে না পরে। এটা দিয়া একটা পরে পরে না, এই ছবিতে আপনি দেখছেন? আরে কইলাম তো কিন্তু তো গল্প বইয়া হ্যাঁ, হ্যাঁ। পুরানো একটা বিষয় আসে এখন, অনেকেই অভিযোগ করে মানে পাঠকদের মধ্যে, যে কবিতা থেকে পাঠক দূরে সরে যাচ্ছে, কারণ কবিতায় দুর্বোধ্যতা থাকে। এইটা বিষয়টা মানে দুর্বোধ্যতা, এইটা অভিযোগটা ঠিক খুব কারণ সম্বলিত না, মানে রিজনেবল না। এই কারণ হচ্ছে কি, দুর্বোধ্যতা হয় কবি যেই সময়ে লেখে, হ্যাঁ হ্যাঁ, যেই জিনিসটা, যে সাবজেক্টটা, তার একটা সাবজেক্ট আছে তো, ওই সাবজেক্টটা হয়তো লেখককে টাচ করে, এইটাই দুর্বোধ্যতা, অন্য কোনো। আর পাঠকের জন্য লিখতে হবে এরকম লেখা তো এখন আর লিখি না। আচ্ছা, আপনি বলছেন যে পাঠক চিন্তা করে লেখাটা জরুরি না, লেখকের লিখে যাওয়া হচ্ছে জরুরি। লেখক তো তার একটা ইয়ের উপর লিখবে, কিসের উপরে লিখতেছে লেখক রাখতে, এটা পাঠক কী করবে। কোনো পাঠক হয়তো নিতে পারে, কোনো পাঠক নিতে পারে। বিনয় মজুমদারকে কতটা নিয়ে, হ্যাঁ, বিনয় মজুমদারকে কিনেছি না, তাই বিনয় মজুমদার তো সুনীল গঙ্গোপাধ্যায় থেকে অনেক বড়, হ্যাঁ, নিঃসন্দেহে, অনেক বড়। নিঃসন্দেহে। তো কই নেয়নি তো, সুনীলের এখন খুব একটা নাম নেই। না, বিনয় মজুমদার কবিতা অনেকেই পড়ি আমরা এখন, অনেকেই পরে জেনারেশনও পড়বে, শক্তিও পড়বে, শক্তিও পড়বে, রাইট, হ্যাঁ, রাইট। তো শঙ্করদা, আরেকটা বিষয় আমার মাথায় আসতেছে আসলে, যে আপনি যে লেখালেখি শুরু করার প্রায় 40-45 বছর পরে আপনার বই হলো, এর মধ্যে অনেক কবিতা কি, সব কবিতা কি আপনার আছে না অনেক কবিতা হারিয়ে ফেলছেন? আরে হারাই অনেক, আর একটু পড়ব কবিতা, হ্যাঁ, অনেক কবিতা হারে অনেক কবিতা। আপনি কি কোনো মানে পাণ্ডুলিপি তৈরি করা বা করছি না, আকারে? শুনেন, হ্যাঁ, এত কইলাম তো 19 জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় আসছে, বাসা বদল, হ্যাঁ, বদল, রূপারে পল্লবদের কাছে শুনলাম যখন এই বইটা, পল্লব ভট্টাচার্য, কবি পল্লব ভট্টাচার্য, এটা আপনার যে- পল্লবের জন্য হয়েছে। কিরকম সেটা একটু শুনি। আরে পল্লবীতেই ম্যানেজ করতে মানে জোগাড় করছে বিভিন্ন লিটল ম্যাগ, এটা হ্যাঁ, তারপরে হ্যাঁ। বিভিন্ন থেকে, সব পল্লবের জন্য। এখন সব লিটল ম্যাগ তো আর পাই নাই নিশ্চয়ই, যেখানে আপনার পাইছে, কবিতা পাইছে। ছিল। হ্যাঁ, পাইছে, দোষ পাইছে। আপনার কি মনে হয় কিছু কবিতা আপনার হারিয়ে গেছে যেগুলো আপনার লিখছিলেন বা একটু বই আসে নাই? হারিয়ে টারিয়ে গেছে, ইয়েতে এসব চিন্তা করে লাভ নেই। এখন কি এটা নিয়ে আপনার কোনো ধরনের চিন্তা করলে যে কবিতাগুলো আমার- কষ্ট হইব তো। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আর এই নিয়ে চিন্তা করি চিন্তা করেন না। আর কত কষ্ট করি। এক তো বাংলাদেশ থেকে যে আইছি, দেশ বিভাগের যন্ত্রণা। হ্যাঁ, আপনার লেখার মধ্যে, এবং আপনি বইটা উৎসর্গ করেছেন উদ্বাস্তুদের, এবং তার আগে একটা শব্দ আপনি ইউজ করেছেন। এই শব্দটা আমি না এটার ঠিক একটু কনফিউজড হয়েছি যে এটা আসলে কি মিনিং। উপেন। হ্যাঁ, উপেন ও উদ্বাস্তুদের, আপনার উৎসর্গে এটা লেখা আছে। উপেন কি, বিষয়টা কি? রবীন্দ্রনাথের 2 বিঘাতে উপেন্দ্র পাইছেন না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অত্যাচারিত 2 বিঘাতে হল করছিল এই উপেন এবং উদ্বাস্তুদের জন্য। যেখানেই উপেন আছে, যেখানে উদ্বাস্ত আছে, এখানে আমার কবিতা। আপনি যে করলেন দখলদারি, দখলদারির মধ্যে তো উপেন, দখলদারির প্রতিরোধ। আপনার এই যে দেশ ছেড়ে আসা এবং অন্য একটা ভিন্ন ভূমিতে এসে আপনার যে সংগ্রাম, জীবন সংগ্রাম, এগুলো আপনার কবিতায় তো নানাভাবে আসছে। জানি, অন্যান্যভাবে আসছে। জীবন থাকে আর জীবন থাকতে বিভিন্নভাবে আসে। আর এখন যাওয়ার সময় আপনাদের দিকটা ভালো লাগবে,
না আমার খুব ভালো লাগছে যে আসলে আমরা এর আগের বারও আমি চিন্তা করছিলাম, তখন আপনি অসুস্থ ছিলেন। দেখবেন। আমি গত বছর আসছিলাম, তখন আপনি অসুস্থ ছিলেন। আর আচ্ছা, পত্রিকা নিউজ দেখলাম আমরা প্রতি বছরই আসবেন। হ্যাঁ, দৈনিক সমাজের মতো একটা নিউজ বেরিয়েছে যে আপনি প্রতি বছরই আসবেন। আমার সম্পর্কে আচ্ছা, দৈনিক সংবাদে হ্যাঁ একটা নিউজ করছিল। আচ্ছা সংখ্যাটা আমি আপনার জন্য এমন না, আমার একটা বই নিয়ে আসছিলাম। আপনি যদি ওই 6টা বই থেকে সিলেক্টেড কিছু কবিতা আর কি, এটা নিহারিকা এখান থেকে পড়ছে, এটা আবার কলকাতা থেকে করছে বিভাস রায় চৌধুরীদের একটা প্রকাশনা আছে, এটা হচ্ছে কবিতাশ্রম, আর ঢাকা থেকে উঠছে ভাষাচিত্র। তো এটা বইটা আপনার জন্য আর কি। ওই যে 6টা বই আমার বেরিয়েছে, 6টা বই থেকে নির্বাচিত কবিতাগুলো নিয়ে একটা স্বনির্বাচিত আর কি। ধন্যবাদ। একটু লিখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিখে দেবো, হ্যাঁ লিখে দেবো। অন্তত নামটা লিখে দিতে হবে, নাম তো নিয়ে যাবে। করবো, সময় লাগবে। আমি কিন্তু সবসময় একটু স্লো মোশনে। না এ তো আমার সৌভাগ্য, আপনি আমার কবিতা পড়লেন। করবো তো নিশ্চয়ই, এটা সৌভাগ্য দুর্ভাগ্য দিকে, কিন্তু আমার কর্তব্য করে যাবো। আমি ব্লুটুথ লোকটা নিবে ব্লুটুথটা তুমি কোথায় আমার? এখানে ছিল, এখানে তো নাই, আরে, অন্য কোথাও রেখেছ? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি দিতে পারবো না কেন? না না আপনার বই তো আমার কাছে আছে, আপনার বই আমি সংগ্রহ করেছি, পড়েছি। তারপরে আবার ওই যে একটা বই, মানে এটা আমি অলরেডি কালকে রাতে আমি ঘুমাই 3:30-3টার দিকে ঘুমিয়ে গেছে। তারপরে আপনার কবিতা বই পরিদর্শন পড়া শুরু করছি। প্রদীপ যখন আসছে সকাল, তখন বোধ হয় 6:30, তখন আমি শঙ্করদার কবিতা পড়ছিলাম। একটা বই ছিল প্রদীপের কাছে, সরি ভালোবেসে। খাওয়া দাওয়া কী করে, কী খেতে? আমি ভাত মাছ এগুলি। আর একটা সময় আমি যখন ওইখানে কী মাছ পাওয়া যায়? বাংলাদেশে সব মাছই পাওয়া যায়, ছোট মাছ, বড় মাছ, এরপরে মোলায়া মাছ থেকে শুরু করে পুঁটি মাছ, হ্যাঁ, তারপরে টাকি মাছ, টাকি মাছের পুর তো খুব ভালো। হ্যাঁ টাকি মাছের ভর্তা হয়। তারপরে চিংড়ি মাছ, বাংলাদেশে এখন প্রচুর চিংড়ি চাষ হয়, ছোট চিংড়ি, বড় চিংড়ি, বিশেষ করে বড় চিংড়ি, গলদা চিংড়ি, এগুলো তো বিশেষ করে সাউথ বেল্টে, খুলনাতে, ওগুলো আমরা এক্সপোর্টও করি বাংলাদেশ থেকে। এখন আমরা মাছ খেয়ে বলি যে হোয়াইট গোল্ড বাংলাদেশে, এবং এই প্রচুর মাছ, আমাদের যা মাছ উৎপাদন হয়, নদী তো আছে প্রচুর বাংলাদেশে, প্রায় ছোটো বড়ো 1200, এটা আপনি জানেন ভালো করেই, 1200 করে নদী আছে। তার মধ্যে যদিও অনেক নদী এখন ইন্ডাস্ট্রির বজ্র ফেলে টেলে দখল করে টুরে নদী সে আগের অবস্থা নাই, অনেক নদী শীর্ণকায় হয়ে গেছে, তারপরেও মাছ যথেষ্ট পরিমাণ হয় বাংলাদেশে, আমরা খেয়ে তারপরে আমরা অনেক মাছ এক্সপোর্ট করি, বিশেষ করে ইলিশ এবং চিংড়ি, গলদা চিংড়ি ওতে আছে, ওটাকে আমরা বলি হোয়াইট গোল্ড। এবং খাদ্যে এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আমরা যে ধান, ওই যে আপনি মতিয়া চৌধুরীর কথা বললেন, তো উনি তো কৃষিমন্ত্রী ছিলেন বেশ কয়েকবার, এবং ওনার সময়ই এখানে আমাদের এখানে এক ধরনের হাইব্রিড ধান, মানে উচ্চ ফলনশীল ধানের উদ্ভাবন হয়, সরকারিভাবে এটা করা হয়, এবং এর ফলে এখন তো একখানি জমিতে 60-70 মণ ধানও হয়। হ্যাঁ, একটা সময় ছিল 5-6 মানে মণ ধান হইতো,
বড় জোর 10-12 মণ। এখন কিন্তু 40 মণ, 35 মণ, 50 মণ ধান অনেক জমি উচ্চ ফলনশীল, যার ফলে খাদ্যে এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। খুব বেশি আমাদের মানে খাদ্যে আর হচ্ছে মাছ, আর বাঙালি তো মানে ভাত মাছটা হইলেই অ্যাটলিস্ট চলে যায়। তবে সংকটে আপনাকে আসতে হবে, আপনি পাসপোর্টটা করেন, আমরা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, আপনার অনেক পাঠক আছে বাংলাদেশে যারা আপনাকে ভালোবাসেন। আমি তো বাংলাদেশ থেকে ভালোবাসি। না জানি, কিন্তু একটা কবিতা পড়লেই বোঝা যায় যে আপনার বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা। বাংলাদেশটা হলেই শুয়ে শুয়ে তা চিন্তা করি আর কি। শুয়ে শুয়ে ঘুরি আর কি। আমি আমার দেশে কিছু এর পরের যখন আমি আসবো, আমি আপনার গ্রামে যাব, গিয়ে গ্রামে ভিডিও করবো, আমি এগুলো নিয়ে আসবো আপনার গ্রামে। তো আমার গ্রামে আপনাকে হয়তো আগের মতো আর নাই, না না বাট আপনার কিছু আত্মীয় স্বজন তো ওখানে আছে। আচ্ছা, ওই তো প্রদীপদের বাড়ির কাছে হ্যাঁ। ওইখানে এখন আমাদের আমি তো দেখি। সংকটে আপনি অনেকক্ষণ কথা বলছেন, নিশ্চয়ই একটু রেস্টের প্রয়োজন। আমি আর সময় নিব না, আর আমি আবার আসবো যখন আসি। ভালো থাকবেন, হ্যাঁ, ভালো খাবেন, ডিউটি করবেন। না শুনে এখন দশ আমি এখন 50+। ভালোই তো আছি। এমনিতে ভালো আছেন বা ভালো থাকবেন। যেটা এখানে আছে ধরবো না কেন ওইটা আমি আমার তো একটু এখানে বাট আপনি তো এখনো যথেষ্ট সুন্দর কথা বলছেন। কল্যাণদা কি আপনার 1 বছরের বড় তেলে সমসাময়িক তেলে? কল্যাণ চক্রবর্তী কোনো মতো রেখে